স্যার তাহলে এটা বলে দিন 35 মার্ক না, আজকে কিন্তু হচ্ছে ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে? ম্যাথ ক্লাস করেন। ম্যাথের স্টাইলে কি স্যার ইংলিশ পড়ানো যায়? হ্যাঁ, ম্যাথের স্টাইলে ইংলিশ পড়ানো যায়, বাংলার স্টাইলে ইংলিশ পড়ানো যায়, ইংলিশের স্টাইলে ম্যাথ করানো যায়। আজকে আমি কোনো সমস্যা নেই, আজকে খেলা হবে ম্যাথের স্টাইলে ইংলিশ। সরি থুক্কু, আমি ক্লাসটা নিব, না, কিন্তু আমি বাংলা পড়াবো, শ্রীকৃষ্ণ কীর্তন পড়াবো আজকে। আমার ভালো লাগে আজকে। শ্রীকৃষ্ণ কীর্তন পড়াইবেন? আমি ভাই আমি তাইলে ম্যাথের সবচেয়ে কঠিন টপিক ম্যাজিক মেথড পড়াবো, 3 জন পড়াবো, কার ক্লাস সেরা হয় দেখা যাক। আজকে একটা বাজি ম্যাথ হয়ে যাক। আমি শ্রীকৃষ্ণ কীর্তন। আপনি কি পড়াবেন কোন? স্যার আমি পড়াবো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার স্যার। ওরে ওরে বাপ ভাই, রে বাপ ভাই, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার বিভিন্ন যে জিনিস আছে ভিতরে, এর কাছে শ্রীকৃষ্ণ কীর্তন। জান আমি এক ক্লাসে জ্যামিতি শেষ করে দিলাম। আমি এক ক্লাসে লিটারেচার শেষ করব, গ্রামার শেষ করব স্যার। এই খাইছে লিটারেচার শেষ করবে। গ্রামারের 99টা রুলস দিব, পুরো এক ক্লাসে শেষ। যাই হোক আমার কলেজের ভাই কলেজের বোনেরা, ইনশাআল্লাহ এভাবেই আমাদের ক্লাসগুলো জমজমাট হবে। এবং এক ক্লাসে জ্যামিতি এটা আসলেই সম্ভব শেষ করা, এবং এক ক্লাসে লিটারেচার শেষ করার রেকর্ড রাতুল স্যারের অনেক আছে। তো রাতুল স্যারের ক্লাস যারা আমরা করেছি তারা খুব ভালোভাবে জানি। কিন্তু আজকের ক্লাসটা বেসিক্যালি ইংলিশের একটা ক্লাস হবে, খুব জমজমাট একটা ক্লাস হবে। আর নাচিদ স্যার তো এক ক্লাসে আমাদের সাহিত্য শেষ করে দিতে পারেন, আর শ্রীকৃষ্ণ কীর্তন থাকলে তো আর কোনো কথাই নেই। স্টুডেন্ট হাসবে হাসবে, শিখবে শিখবে। কবে ক্লাস চান আপনারা বলেন, নাসির স্যারের ক্লাসটার জন্য এখনই নাসির স্যারের ডেট নিয়ে নেন। আর আমার ক্লাস কবে চান আমরা এক ক্লাসে পুরো জ্যামিতি শেষ, সেটাও আমাকে জানান, আমি এক ক্লাসে পুরো জ্যামিতি শেষ করাই দেবো ইনশাআল্লাহ। তো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, জব মেডিসিন মানেই ধামাক্কা, জব মেডিসিন মানেই অন্যরকম একটা ভাইব, এটা আমরা সবাই জানি। তো আজকের ক্লাসেও একটা অন্যরকম ভাইব থাকবে, কারণ আজকে বিগত সালের যে প্রশ্নগুলো আমাদের শ্রদ্ধেয় রাতুল স্যার রেখেছেন ইংলিশের জন্য, বিলিভ মি অর নট, এই কোশ্চেন গুলো থেকে আপনি অনায়াসে যে কোনো জব পরীক্ষায় এই রুলস গুলো থেকে অনায়াসে 3-4টা মার্ক আপনি অনায়াসে কমন পেতে পারেন। অর্থাৎ আজকের যে কোশ্চেন গুলো রেখেছেন, এই কোশ্চেন গুলো যদি কেউ সুন্দরভাবে স্যারের পুরো ক্লাসটাকে অবজারভেশন করতে পারে, পুরো ক্লাসটাই যদি কেউ থাকে, তাহলে আমি মনে করি প্রতিটা প্রশ্নের সাথে তার টপিক একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কারণ স্যারের ক্লাস অনেক অথেন্টিক এবং অনেক ব্যাখ্যামূলক একটা ক্লাস। স্যার কিন্তু ওই যে চটকা মটকা মাইরা শুধু কাটাকাটি করে না, স্যার চেষ্টা করেন প্রতিটা কোশ্চেনের রুলস এন্ড রেগুলেশন আপনার সামনে ব্যাখ্যা করার জন্য। তো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, আমি আর বেশি প্যাক পারবো না, কিন্তু আমি এতটুকু বলবো যে আজকের ক্লাসে নাসির স্যারের একটা বই আমরা গিফট করব। আজকে সর্বোচ্চ শেয়ারকারী নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন, এবং পুরো বাংলাদেশের সুনামধন্য লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে বইটি। এছাড়াও আপনারা যদি কোনো কারণে আমাদের হটলাইন থেকে এই বইটা ক্রয় করতে চান, তাহলে নাসির স্যারের নাম্বারে ফোন দিয়ে কিন্তু এই বইটা ক্রয় করতে পারবেন। আরেকটা ব্যাপার আমি বলে দেই, সর্বোচ্চ মেনশনকারী আজকে আমাদের কোর্সের কোর্স ফি যা তা থেকে 400 টাকা মাইনাস করে ভর্তি হওয়ার একটা সুযোগ থাকবে জান। অর্থাৎ সর্বোচ্চ মেনশনকারী 3 জনকে আমরা এই সুযোগ দিব। অর্থাৎ কোর্স ফি যা তা থেকে 400 টাকা মাইনাস করে আপনাদের ভর্তি হওয়ার সুযোগ থাকবে, এবং সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে সেকেন্ড এবং থার্ড পজিশনে যে থাকবে তাদেরকে আমরা 500 টাকা মাইনাস করে শুধু বইয়ের দাম নিয়ে আমরা কোর্সে যুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সর্বোচ্চ শেয়ারকারী নাসির স্যারের বই পেয়ে যাচ্ছি, সর্বোচ্চ মেনশনকারী কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছি, এবং সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে সেরা 2 জন কোর্সে 500 টাকা মাইনাস দিয়ে ভর্তি হওয়ার একটা সুযোগ পাচ্ছি। তার মানে আজকে সর্বমোট 6 জনের জন্য গিফট থাকতেছে স্যার আপনার ক্লাস থেকে। বিশাল অফার, বিশাল 6 জন গিফট পাবে। এখন বাকিটা আমাদের নাসির স্যার বলুক, আর প্রত্যেকে একটু শেয়ার করে আমরা কমেন্টে ডান লিখবো স্যার শ্রীকৃষ্ণ কীর্তনের পার্ট 2 চাই সবাই। আর ভালো লাগে না। নেন আপনার বুকটা দেন তো একটু, আপনার বুকটা দেখো। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে ইংরেজি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। স্যার আজকে উইলিয়াম শেক্সপিয়ার থাকবে, না না গ্রামার ও গ্রামার থাকবে আজকে। যাই হোক, এগুলো খুবই দরকার, কারণ এখন আগামীকাল অনেকে চাকরি পরীক্ষা আছে, আজকে অনেকে চাকরি পরীক্ষা দিলেন, এবং আমরা কিন্তু অলরেডি 2টা চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু সলভ দিয়ে দিয়েছি। আর একটা টাইপিং এর কাজ চলতেছে, বিসিআইসি এর টাইপিংটা চলতেছে, এটা আবার শেষ হলে আমরা আপনাদের আবার গ্রুপে আমরা দিয়ে দিব। এরকম প্রতি শুক্র শনিবার চাকরি পরীক্ষাগুলো দেন, আমাদের অফিস ভিজিট করবেন। যারা ঢাকার বাইরে থেকে ঢাকা শহরে আসেন, অবশ্যই মিরপুর 10 ফলপটি সামাদ বাসন 4th তলা চলে আসবেন। এখানে সরাসরি এসে আমাদের অফিস ভিজিট করতে পারবেন, এখান থেকে সমস্ত তথ্য নিতে পারবেন। এবং ঢাকার বাইরে থেকে এসে যারা একটা জব দরকার 2025 সালের ভিতরে, আমরা বলি সবসময় যেখানে আমাদের জব বিজনেসের শাখাগুলো নেই আসলে, ওই সমস্ত জায়গা থেকে যদি ঢাকা শহরে এসে পড়াশোনার সুযোগ চান আপনারা, তাহলে অবশ্যই মিরপুর 10-এ চলে আসবেন। এখানে এসে সকাল 9টা থেকে একদম রাত 9টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন, এবং আমাদের ক্লাস করার সুযোগ কিন্তু আপনারা সবাই পাবেন। হ্যাঁ, আর একটা সুখবর জানিয়ে দিচ্ছি, ময়মনসিংহ আমাদের 8 তারিখ বিকেল 3টায় আমাদের ময়মনসিংহ শাখার শুভ উদ্বোধন হবে। ময়মনসিংহবাসীর জন্য এই সুখবরটা আমরা জানিয়ে দিলাম। আর আগামীকাল শেরপুর শাখায় আমাদের সুমন হায়দার স্যার কিন্তু ক্লাস নিচ্ছেন।
শেরপুরে যারা আশেপাশে আছেন আগামীকাল শেরপুর শাখায় আপনারা ক্লাস করতে পারবেন, সুমন হায়দার স্যার ইংরেজি ক্লাস করতে পারবেন ওখানে। ওকে, যাই হোক স্যার শুরু করে দেন। রংপুরে ক্লাস আছে। ও আমার রংপুরের ক্লাস আছে, রংপুরবাসী অনেক দিনের দাবি, আমার ধাক্কাইয়া পাঠাইছে মমিনুল স্যার, বলছে স্যার আপনার যেতেই হবে রংপুর এবার, ঠিক আছে। আবার এর সুবিধা আছে, আমি যাবো না কেন, মমিনুল স্যার 2টা বিমানের টিকিট কেটে দেবে, আমার কয়ে দিচ্ছে, ঠিক আছে, আমার এটা কেটে দেবে, তো আমি সুন্দর বিমানে যাবো আর আসবো, ঠিক আছে, হয়তো মিশেল টিশেল না মারলেই হয়, ঠিক আছে। তা যাই হোক 2 আর 3 না, ময়মনসিংহ 2 এবং 3 ময়মনসিংহ শাখায় দেখা হবে। ময়মনসিংহ না, ও রংপুর। রংপুরে 2 3 8 তারিখ দেখা হবে। 8 তারিখ ময়মনসিংহ ইনশাআল্লাহ। তাহলে স্যার আপনি শুরু করে দেন তাহলে। হ্যাঁ ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি। নাও। ওকে, গিফট পাচ্ছি আমরা বই, ঠিক আছে, সবাই শেয়ার করে আর লিখবো কমেন্টে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হ্যাঁ আচ্ছা, মোটামুটি সবাই অনেকক্ষণ কথা শুনলাম, এখন আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে। সবাই যার যার জায়গা থেকে ক্লাসটা একটু মনোযোগ সহকারে বসবেন, মনোযোগ সহকারে করবেন। আজকে যে টপিকের উপর ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আমার সামনে একজন আছেন, মানে সবসময় নাকি উনি অনলাইনে দেখেন, আজকে সরাসরি অফলাইনে দেখার জন্য মূলত আসছে, একটু সামনে আসেন। হুম, তাই না? আচ্ছা হুম, আচ্ছা আসেন, সামনে আসেন, একটু সামনে আসেন, এদিকে আসেন আর কি। ওকে, উনি হচ্ছে সবসময় আমাকে অনলাইনে দেখেন, হ্যাঁ, ওই যে দেখেন, আজকে আপনাকেও দেখা যাবে কিছুক্ষণের মধ্যে। আজকে অফলাইনে দেখার জন্য উনি আসছেন, দেখা করার জন্য। ইনশাল্লাহ আপনাদের সাথে এটা কি মানে কেমন লাগতেছে আপনাকে? হ্যাঁ, অনলাইন আমার চেহারা যেমন এখন কি ওরকমই, কারো বেশি সুন্দর। আরে, আর পাম দিয়ে না, ফুলে যাবো। হ্যাঁ, সবাই ভালো আছেন? তাহলে ওনার জন্য সবাই দোয়া করবেন, হ্যাঁ, আর এখানে যারা আছে সবাই সবার জন্য দোয়া করবো, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে শুরু করছি, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন আজকে পর্ব 4 আমাদের শুরু হতে যাচ্ছে। দেখেন আজকে যে ক্লাসটা নিচ্ছি, যে টপিকের উপর নিচ্ছি, এখানে হচ্ছে আপনার রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যত পাবলিক ইউনিভার্সিটি এবং জাতীয় ইউনিভার্সিটি, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি যত যা আছে, প্লাস প্রিমিয়ার ব্যাংক থেকে শুরু করে, যেহেতু প্রিমিয়ার ব্যাংক বলছে তার মানে এটা কি প্রাইভেট ব্যাংক, প্লাস হচ্ছে আমাদের গভর্নমেন্ট ব্যাংক যেগুলি সোনালী রূপালী বা 8 ব্যাংক 9 ব্যাংকের যে সিনিয়র অফিসার বা ক্যাশে যে পরীক্ষাগুলি হচ্ছে, বা কম্পিউটার অপারেটর যেগুলি হচ্ছে, ইভেন আপনার অফিস সহকারী পজিশনে যেগুলি হচ্ছে, এই টপিক থেকে কোশ্চেন আসতেছে এবং আসবে, এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আসবে। বুঝতে পারছে? একদম বেসিকটা আগে বুঝিয়ে দিচ্ছি, আপনারা জানেন বেসিকটা বুঝাতে আমি 15-20 মিনিট সময় নেই, তারপর দেখবেন আপনারাই ধাপধুপ করে ফেলবেন। একটা কোশ্চেন কিভাবে আসতে পারে, কিভাবে আপনাকে ঠান্ডা মাথায় মানে অ্যান্সার আপনারা করবেন। একদম সহজ সহজ, আপনাদের খুব একটা দেই নাই, 2-1টা দিয়েছে আপনাদের ইজি করার জন্য, তারপর আপনারা নিজেরাই ভাববেন যে আসলে কি করা যায়। তাহলে আল্লাহর নাম নিয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। 230 জন আমরা চলে আসছে, এখন শুরু করলাম। এখানে একটা সেন্টেন্সটা বলছে, তাহলে আপনারাই বলেন যে সেন্টেন্স আসলে টপিকটা কিসের উপরে, আপনি একটু বলবেন। হ্যাঁ, যে হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। সাব্বাস, তার মানে এই যে এখানে একটা শব্দ আছে, দেখেন এখানে একটা শব্দ আছে ইফ, যেহেতু ইফ আছে, ইফ মানে কি যদি, তার মানে আমার পুরো ক্লাসটা কি, আজকে যে ক্লাসটা হচ্ছে এটা পুরোটাই কন্ডিশনালের উপর, ঠিক আছে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের উপর আজকে পুরো ক্লাসটা হবে। ক্লাসটা ভালো মতো শুনেন, এইখান থেকে মার্কস কমন পাবেন, মানে পাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এই আর কি। অনেকে এখনই অ্যান্সার লেখা শুরু করছেন। আমরা একটু শুরু করি, দেখি, বিসমিল্লাহ করে শুরু করলাম। হ্যাঁ, দেখেন কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল মানে কি, বাংলায় আমরা এটাকে জানি হচ্ছে শর্ত, ঠিক আছে। শর্ত কখন হয়, যখন কোন সেন্টেন্সে আমরা ইফ শব্দটা ব্যবহার করি, রাইট। ইফ মানে কি যদি, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আমাকে পরীক্ষায় দেখাও তাহলে আমি তোমার পিছনে বসবো, যদি তুমি আমাকে একটা কাচ্চি খাও তাহলে আমি তোমাকে পরীক্ষায় দেখাবো। এগুলি সব কি শর্ত, এবং পুরো পৃথিবীটাই কন্ডিশনের উপরে চলতেছে, তাই না। যে আপনি এখানে আসছেন কি, এটাও একটা কন্ডিশন, যে আমি যদি ঠিক মতো ক্লাস করি তাহলে কি আমি চাকরি পাবো, এটাও একটা কন্ডিশন। পৃথিবীটাই চলতেছে যে কন্ডিশনের উপরে। তাহলে দেখেন এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এরকম কন্ডিশন কত প্রকার? 3 প্রকার। অনলাইনে যারা আছেন একটু সবাই বলেন তো কন্ডিশন কত প্রকার? অনলাইনে যারা আছেন একটু সবাই বলবেন যে কন্ডিশন কত প্রকার, ঠিক আছে। কন্ডিশন কত প্রকার একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, কন্ডিশন কত প্রকার বা কন্ডিশনাল সেন্টেন্স এটা কত প্রকার, একটু ঝটপট অ্যান্সার করেন, একটু ঝটপট অ্যান্সার করেন। হ্যাঁ, কন্ডিশন কত প্রকার?
কন্ডিশন কত প্রকার বলেন? আপনার কাছে কি মনে হচ্ছে? 3 প্রকার। আচ্ছা, বাকিদের কাছে কি মনে হচ্ছে একটু বলেন, কন্ডিশন কত প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ। এই টাইপের টপিকগুলো নাও মানে কি আপনাদের কনফিডেন্স বৃদ্ধি করার, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে। কন্ডিশন কত প্রকার? এই যে কেউ লিখছেন 3 প্রকার, কেউ লিখছেন 4 প্রকার, কেউ লিখছেন 3 প্রকার। সাব্বাস সাব্বাস, নাইস ট্রাই। ঠিক আছে, সবাই চেষ্টা করতেছেন, ধন্যবাদ। এখন আমি তাহলে বিসমিল্লাহ করে পড়াই শুরু করে যাচ্ছি, ঠিক আছে? পরে আমরা চলে যাচ্ছি। কন্ডিশন হচ্ছে দেয়ার আর 4 টাইপস অফ কন্ডিশন। 4 টাইপস অফ কন্ডিশন। কত প্রকার কন্ডিশন? 4 প্রকার, ঠিক আছে? তার মানে কি দেয়ার আর 4 টাইপস অফ কন্ডিশন। নাম্বার ওয়ান জিরো কন্ডিশন। 1 নম্বর কি? জিরো কন্ডিশন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এক্সাম্পল সহ করাবো, দেখেন। তারপরে হচ্ছে কি ফার্স্ট কন্ডিশন। তারপর হচ্ছে কি সেকেন্ড কন্ডিশন। তারপর হচ্ছে আমার কি থার্ড কন্ডিশন, ঠিক আছে? এই হচ্ছে আমার 4টা। আপনারা যে তিনটা বলছেন, কিভাবে বলছেন? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এখন সবচেয়ে বেশি পরীক্ষা এখন আসে 1 নম্বরটা, জিরো কন্ডিশন। জিরো মানে কি? শূন্য। কন্ডিশন মানে কি? শর্ত। তার মানে এখানে আমার আপনার কোনো কি থাকবে না? শর্ত থাকবে না, ঠিক আছে? তার মানে জিরো কন্ডিশন মানেই হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ। জিরো কন্ডিশন মানে কি? ইউনিভার্সাল ট্রুথ, যেটা আমি আপনি চাইলে কি করতে পারবো না? উই ক্যান নট চেঞ্জ। আমি আপনি চেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে আমাদের কি জিরো কন্ডিশন, রাইট? এখন দেখেন এই জিরো কন্ডিশনটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব। তার মানে কি কন্ডিশন মানে আমার কি থাকতে হবে? প্রথমে লিখে দিছি ইফ, তাহলে ইফটা থাকবে। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স কমা প্রেজেন্ট টেন্স। যেহেতু এটা আমাকে কি ইফ প্লাস প্রেজেন্ট, তার মানে কি এখানে আমি একটা কি দিয়েছি দেখেন তো, কমা ইউজ করেছি। হ্যাঁ, কেন আমরা এখানে কমা ইউজ করেছি? কারণ এটা একটা ক্লজ, পাশেরটা হবে আরেকটা ক্লজ। কমার আগে একটা ক্লজ থাকবে, ইফের সাথে একটা ক্লজ থাকবে, প্লাস ইফের পরে কি আরেকটা ক্লজ থাকবে। ক্লজের বাংলা কি? বাক্যাংশ, ঠিক আছে? বাক্যাংশ ফাটাফাটি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ছাড়া ইংলিশে কথাও বলতে পারবেন না, ঠিক আছে? তাহলে জিরো মানে কি? ইউনিভার্সাল ট্রুথ। তাহলে ইউনিভার্সাল ট্রুথ আমরা টেন্সের ক্ষেত্রে সবসময় কি পড়েছি? হ্যাঁ, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট। তো এরকমই হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে, ঠিক আছে? আর এই পাশেও তাহলে কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর কি থাকবে? এক্সটেনশন থাকবে। বুঝছেন না সবাই? একটু কথাগুলি আমরা সবাই শুনি। হ্যাঁ, 340 জন চলে আসছে, আমরা একটু সবাই শুনি কথাগুলি। এক্সাম্পলগুলি একটু পরে দিচ্ছি, আগে আমরা কন্ডিশনের ইয়াগুলি স্ট্রাকচারটা লিখি। ফার্স্ট কন্ডিশন মানে কি? ইফ প্লাস প্রেজেন্ট কমা ফিউচার, ঠিক আছে? এখানে শুধু প্রেজেন্ট এবং শুধু ফিউচার লেখা মানে কি জানেন? ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এবং এটা কি ফিউচার ইনডিফিনিট। এটা প্রেজেন্ট টেন্স মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশে প্রেজেন্ট টেন্স মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট। যদি পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে লিখে দিব, ঠিক আছে? তাহলে লিখে দিতাম। হ্যাঁ, তাহলে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে প্রেজেন্টের স্ট্রাকচারটা আমরা কি জানি? সাবজেক্ট প্লাস ভি প্লাস কি অবজেক্ট। কখনো বলবেন না, কখনো সেন্টেন্স স্ট্রাকচারের সময় অবজেক্ট শব্দটা ইউজ করতে হয় না। একটা সেন্টেন্স তৈরি হইলে সেখানে অবজেক্ট থাকতেও পারে, অবজেক্ট নাও থাকতে পারে। অন্যান্য জিনিস থেকেও আমরা মনের অর্থ সম্পূর্ণ কি প্রকাশ করতে পারি। এই জন্য এখানে বলা হয়েছে কি যে এক্সটেনশন। আর ফিউচার, এখানে যখন আমরা ফিউচার টেন্সের কথা আসলাম, তখন এখানে আমার কি দাঁড়াইলো দেখেন তো? সাবজেক্ট প্লাস শ্যাল বা কি উইল। আর শ্যাল বা উইলের পর সবসময় ভার্বের কোন ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। প্লাস হচ্ছে এক্সটেনশন, প্লাস কি এক্সটেনশন। বুঝছি না? এক্সটেনশন। এরপরে দেখেন এটা ফার্স্ট কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশনে কি দাঁড়ালো? ইফ থাকবে, ইফ প্লাস পাস্ট। ইফ প্লাস কি পাস্ট টেন্স। পাস্ট টেন্স দ্বারা কাকে বোঝাচ্ছে? পাস্ট ইনডিফিনিট, এটা মাথা রাখবেন। কমা, আবার এখানে কমা ইউজ করলাম। হ্যাঁ, কমা মানে সেকেন্ড ক্লজ। সেকেন্ড ক্লজে থাকবে কি সাবজেক্ট প্লাস উড অথবা কুড। উড অথবা কি কুড। উড এবং কুডের পর ভার্বের কোন ফর্ম বসে? সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, ভি1, ঠিক আছে? প্লাস হচ্ছে এক্সটেনশন, প্লাস কি এক্সটেনশন, ঠিক আছে? এরপরে দেখেন থার্ড কন্ডিশন মানে কি? আবার ইফ থাকবে, ইফ প্লাস, ঠিক আছে? ইফ প্লাস এখানে দেখেন আমি কি লিখছি? পাস্ট পারফেক্ট। কি লিখছি? পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস কি আসবে? হ্যাড। তাহলে হ্যাডের পর কি আসবে? ভি3, এটা মাথায় রাখবো। হ্যাঁ,
পাস্ট টেন্সে কিন্তু পাস্ট ইনডিফিনিটে হ্যাড আছে এবং পাস্ট পারফেক্টও হ্যাড আছে, কিন্তু কখন আমরা বুঝবো এটা এই হ্যাড পাস্ট পারফেক্ট অনুসারে ব্যবহার হয়েছে, কখন বুঝবো ওই হ্যাড পাস্ট ইনডিফিনিট অনুসারে ব্যবহৃত হয়েছে, এটা আমরা কখন বুঝবো? যখন আমরা দেখবো হেডের পর V3 আছে, তার মানে পাস্ট পারফেক্ট, হেডের পর V3 নেই, নর্মাল একটা কথা, ইফ আই হ্যাড এ কার। যদি বলে ইফ আই হ্যাড এ কার তাহলে পাস্ট ইনডিফিনিট, যদি বলে ইফ আই হ্যাড কে বট দিস পেন্সিল তখন আবার পাস্ট পারফেক্ট। এটা মাথায় রাখতে হবে, হ্যাড দেখলে আবার পারফেক্ট বসানো যাবে না। ঠিক আছে, হ্যাড প্লাস V3 প্লাস কে এক্সটেনশন, কমা, কমার পর এখানে কি আসতেছে সাবজেক্ট প্লাস, ঠিক আছে, এখানে কি আছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কি উড হ্যাভ বা উড হ্যাভ প্লাস V3। আমরা জানি হ্যাভ থাকলে কি আসবে, হ্যাভ হ্যাজ হ্যাড, এটা থাকলেই V3 হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। আবার অ্যাক্টিভ ভয়েস যদি প্যাসিভ ভয়েস থাকে তখন কিন্তু আবার অন্য ফরম্যাটে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, উড হ্যাভ বা কুড হ্যাভ V3 এর পর কি আসবে এক্সটেনশন। হ্যাঁ শুধু উড V1, উড এর সাথে হ্যাভ, হ্যাঁ আবার উড হ্যাজ কখনো হয় না, অনলাইনে যারা আছেন একটু খেয়াল করবেন, হ্যাঁ উড হ্যাজ কখনো হয় না, উড হ্যাভ হবে অথবা কি উড হ্যাভ হবে, বুঝছে? ওকে, এটা হচ্ছে আমার নরমালি কি একটা সেন্টেন্স স্ট্রাকচার আমরা এভাবে করি। এখন মোটামুটি দেখেন তো ঠিক আছে কিনা? হ্যাঁ, যে কোনো পরীক্ষা এটা আসে, রাইট? ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? জিরো কন্ডিশন ইফ প্লাস প্রেজেন্ট, তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশন ইফ প্লাস প্রেজেন্ট থাকবে, প্রেজেন্টের সাথে ফিউচার। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন কি হবে? এদিকে পাস্ট ইনডিফিনিট থাকবে, ওইদিকে উড এবং কুড থাকবে। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন কি একদিকে পাস্ট ইনডিফিনিট থাকবে আর একদিকে কি থাকবে উড বা কুড। আর থার্ড কন্ডিশনে হ্যাড প্লাস V3 থাকবে, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3, আর আরেক পাশে কি থাকবে উড হ্যাভ কি কুড হ্যাভ। মাথা রাখবেন, এক পাশে আপনি হ্যাড দেখলে আরেক পাশে কি আসবে, হ্যাড থাকলে উড হ্যাভ বা কুড হ্যাভ, হ্যাড নাই শুধু উড বা কুড। বুঝছি না? এখন দেখেন এক্সাম্পল গুলি দেখেন, লেখেন ভিচ। প্রথম দিলাম ইফ ওয়াটার ফ্রিজেস, ঠিক আছে, ইফ ওয়াটার ফ্রিজেস, কমা দিয়ে আমি শূন্যস্থান দিলাম। যদি ওয়াটারটাকে ফ্রিজ করা হয় মানে কি ঠান্ডা করা হয়, তাহলে ওয়াটারটা কি হয়? আপনি যখন ফ্রিজে রাখবেন ঠান্ডা করবেন বরফ হবে। এটা কি চিরন্তন সত্য না মিথ্যা কথা? চিরন্তন সত্য। তাহলে এটা যেতে চলে যাবে জিরো কন্ডিশন। তাহলে জিরো কন্ডিশন, এই যে দেখেন ইফ এর পর ওয়াটার, সাবজেক্ট আছে, ফ্রিজেস কি আছে, ভার্ব আছে, সাবজেক্ট এবং ভার্ব আছে, ভার্বে কোন ফর্ম আছে V1, তাই না, বেস ফর্ম যেটাকে আমরা বলি। তাহলে এখানে আসবে ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। ঠিক আছে, তাই অনলাইন সবাই বুঝতে পারছে? ইফ ওয়াটার ফ্রিজেস, তখন এটার অ্যান্সারটা কি আসতেছে ইট টার্নস। ইট কেন বসছে? ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? ওয়াটার কে বোঝাচ্ছে। ওয়াটারে তো আমরা হিসি আমরা বলতে পারবো না, মানুষের ক্ষেত্রে হিসি বললাম আর বস্তুর ক্ষেত্রে ইট বললাম। ঠিক আছে, তখন এটা কি যখন ফ্রিজ করা হবে এটা হচ্ছে বরফে কি পরিণত হবে। তাহলে দেখেন ইটটা কি এখানে আমার সাবজেক্ট, প্লাস এখানে টার্নটা কি আমার ভার্ব, ভার্বের কোন ফর্ম V1, এই জন্য 1 লিখলাম, প্লাস এই যে ইনটু আইস, এটা আবার কি হয়ে গেল এক্সটেনশন, অবজেক্ট হইল না। এই অনলাইনে যারা আছে সবাই বুঝছে না আমি একাই বুঝছে? বলেন, সবাই বুঝতে পারছে? প্রোফাইল পরিবর্তন, হ্যাঁ সবাই কি চিনতে পারছে? ওয়াটার বস্তু তাই ইট হইছে, হ্যাঁ তার মানে এই কথাগুলো সবাই শুনতেছে। তার মানে এটা কি আমার জিরো কন্ডিশন গেল, এটা আমার কিসে গেল, আমার এটা হচ্ছে কি জিরো কন্ডিশন চলে গেল। যেহেতু আমরা অনেক এক্সাম্পল করবো, একটা একটা করে এক্সাম্পল এখানে দেখাচ্ছি, পরে এক্সারসাইজে অনেকগুলো আসবে। গেল নাম্বার 2, দেখেন ইফ হি কামস হিয়ার, ঠিক আছে, ড্যাশ, এখানে আমি ড্যাশ দিলাম। ইফ হি কামস হিয়ার, যদি সে এখানে আসে, অনেক কিছু হইতে পারে যেটা চিরন্তন সত্য নয়। যদি সে এখানে আসে তাহলে তাকে আমি কি করব? তাহলে আমি তার সাথে কথা বলবো, অথবা তার সাথে আমি কি অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তাহলে ইফ হি, তাহলে এখানে সাবজেক্ট আছে কামস, V1 আছে, পাশে আবার কি এক্সটেনশন আছে, তাই না? তার মানে এটা আমার কি ইফ এর পর কি আছে প্রেজেন্ট ইনডিফিনিটে,
যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তাহলে পরেরটা কোথায় চলে যাবে, যেহেতু এটা চিরন্তন সত্য না, ফিউচার ইনডিফিনিট। তার মানে ফিউচার ইনডিফিনিট মানে কি, একটা সাবজেক্ট বসাবো, একটা কি শ্যাল বা উইল বসাবো, সেই সাথে শ্যাল বা উইলের সাথে আমরা কি বসাবো, প্লাস V1, তারপর হচ্ছে প্লাস এক্সটেনশন, এই ফরম্যাটে চলে আসবো, তাই না? আমরা এই ফরম্যাটে চলে আসবো। তাহলে ইফ হি কামস হিয়ার, তার মানে কি, সে যদি এখানে আসে, আই, ঠিক আছে, বানাই লিখছে একটা, যে কি হইতে পারে, আই, আই শ্যাল টেক হিজ ফোন নাম্বার, ঠিক আছে না? যদি সে এখানে আসে তাহলে আমি তার ফোন নাম্বারটা নিব, ঠিক আছে? বা আই শ্যাল টেক হিজ এফবি অ্যাকাউন্ট, তার ফেসবুকের অ্যাকাউন্টটা আমি নিব, যেটাই হোক। তাহলে এখানে কি আছে, আই আছে, শ্যাল আছে, তারপরে কি শ্যালের পর V1 আছে, বাকিটা কি এক্সটেনশন আছে। চিরন্তন সত্য হলে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, এখানে ডানে বা তাকানো কোনো সুযোগ নেই। আচ্ছা, এখানে সবাই লিখছেন আই উইল গো, ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছেন, এই জন্য আই উইল গো লিখছেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন আমরা 3 নম্বরটা যাই। ইফ হি কেম হেয়ার, হ্যাঁ, তার মানে কি, ইফ হি কেম হিয়ার মানে কি, এখানে আমার সাবজেক্ট আছে, প্লাস কি আছে, V2 আছে, হ্যাঁ, প্লাস আবার কি আছে ভাই, এক্সটেনশন আছে। সাবজেক্ট আছে, V2 আছে, আবার কি এক্সটেনশন আছে, মানে পাস্ট ইনডিফিনিট ফরম্যাটে আছে। যেহেতু পাস্ট ইনডিফিনিট ফরম্যাটে আছে, তাহলে ওই পাশে আমরা কি বসাবো, একটা সাবজেক্ট বসাবো, এই সাথে আবার কি বসাবো, আমি আবারও লিখে দিচ্ছি যাতে ভুল না হয়, উড বা কুড, এবং এটার সাথে কি বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? উড কুডের সাথে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর সাথে আমরা কি করি ভাই, সবসময় V1 বসে। এই জিনিসটাই আমরা এখানে V1 বসাইলাম, V1 এর পর এখানে কি দাঁড়ালো, এক্সটেনশন দাঁড়ালো, বুঝছি না? এখানে সব এক্সটেনশন দাঁড়ালো। তাহলে দেখেন, ইফ হি কেম হিয়ার, তাহলে এখান থেকে যদি আমি সেন্টেন্সটা নিই, তাহলে আই উড, আয়ের সাথে শুট এখানে বসানো হবে না, শুট মানে এখানে উচিত অর্থে বোঝায়, তাই এখানে আমরা কি বসাবো, উড বা কুড, ঠিক আছে? তাহলে আই উড টেক হিজ ফোন নাম্বার, তার মানে কি, সে যদি এখানে আসতো তাহলে আমি তার ফোন নাম্বারটা নিতাম। তার মানে এটা আমার কোন ফরম্যাটে গেল, সেকেন্ড কন্ডিশন। অনলাইন সবাই যারা আছে এই পর্যন্ত বুঝতে পারছে কিনা এটা কনফার্ম করেন প্লিজ। অনলাইনে যারা আছে এই পর্যন্ত বুঝতে পেরেছে কিনা এটা কনফার্ম করবেন প্লিজ। অনলাইনে যারা আছেন এই পর্যন্ত বুঝতে পারছে কিনা এটা কনফার্ম করবেন। অনলাইনে যারা আছে জি, একজন লিখছে এটাকে শারমিন জি, আর বাকিরা আই উড টেক হিজ এফবি অ্যাকাউন্ট, একজন লিখছে। ওকে, তার মানে মোটামুটি আই উড টেক হিজ, হ্যাঁ, এই পর্যন্ত তো কনফার্ম আমরা, তাই না? আই উড গো, হ্যাঁ, উইলের জায়গায় উড হবে, ঠিক আছে? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর একজন লিখছে মিশা হাওলাদার, না নিপা হালদার, হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা লাস্ট দেখি 4 নাম্বারটা। এখানে যদি এভাবে থাকে, ইফ হি হ্যাড কাম হেয়ার, আমি স্ট্রাকচারটা বোঝানোর জন্য একই জিনিসটা বিভিন্ন স্ট্রাকচারে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন, ইফ হি হ্যাড কাম হেয়ার, তাহলে এখানে হিটা কি আমার সাবজেক্ট, তারপরে কি সাবজেক্ট প্লাস কি বসছে, হ্যাড, তারপর কাম V3, তাহলে এখানে আমার V3টা বসছে, প্লাস আমার এখানে কি বসছে ভাই, এক্সটেনশন বসছে, রাইট? তাহলে দেখেন, ইফ হি হ্যাড কাম হেয়ার, যদি সে এখানে কি আসতে পারতো, ঠিক আছে, যদি সে এখানে কি আসতে পারতো, তাহলে কি আমি তার ফোন নাম্বারটা নিতে পারতাম। তার মানে এখানে আমার কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট বসাবো, সাবজেক্টের সাথে কি উড হ্যাভ, অথবা আমরা কি বসাবো, কুড হ্যাভ বা কুড হ্যাভ, এই দুটার পর আমরা আবার কি বসাবো, এটার সাথে V3 প্লাস এক্সটেনশন, বুঝছে না? আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়ালো দেখেন, ইফ হি হ্যাড কাম হেয়ার, তাহলে কি আই স্ট্রাকচার অনুযায়ী উড হ্যাভ লিখবো, ঠিক আছে? আই উড হ্যাভ অথবা কুড হ্যাভ, যেটাই লেখেন আপনি নাম মার্কস পাবেন, এটা অপশনে দেখবেন, হ্যাঁ, অপশনে দেখে আপনি বুঝবেন যে কোনটা লিখে আপনি মার্কস পাবেন। আই উড হ্যাভ, টেক থেকে V3 কি হবে, টেকেন, তাই না? আই উড হ্যাভ টেকেন হিজ ফোন নাম্বার। এই একটা মানে এই 4টা স্ট্রাকচারে আজকে পুরো ক্লাস, ফোন নাম্বার। ভাই নামটা কি জানো, ইমেল খান। আচ্ছা ইমেল ভাই, এই 4টা স্ট্রাকচারে পুরো ক্লাসটা, যারা আছেন এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা খাতায় যারা লিখছেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, না উদাহরণটাই বলতেছি, উদাহরণটা তারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে?
এই পর্যন্ত সবাই বুঝছি কিনা বলেন। এখন আমরা ক্লাসে চলে যাব, মানে হচ্ছে প্রশ্ন উত্তরে চলে যাব। রিক্তা আক্তার লিখছেন আই উড হ্যাভ, শম্পা লিখছেন আই উড হ্যাভ প্লাস V3। ঠিক আছে, ওকে। আই উড হ্যাভ টেকেন হিজ ফোন নাম্বার, মাশাআল্লাহ, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন এখানে দেখেন উড এবং উড হ্যাভ এর মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? হিমেল, মিস্টার হিমেল, দেখেন এখানে লিখলাম উড, ঠিক আছে, আবার এর নিচে লিখলাম কি উড হ্যাভ। এই উড মানে হচ্ছে করতাম, ঠিক আছে, করতাম, বাংলায় যেটাকে আমরা বলি করতাম। আর উড হ্যাভ মানে হচ্ছে করতে পারতাম, কি করতে পারতাম। যখন কনভারসেশন করবেন ইংলিশে এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা বলি না ভাই আপনি কেন আমার আগে ফোন দিলেন না, তাহলে তো আমি আপনার কাছে যাইতে পারতাম। তখন কি আই উড হ্যাভ কাম টু ইউ। ইফ ইউ হ্যাড ফোন টু মি আর্লিয়ার আই উড হ্যাভ কাম টু ইউ। যদি আপনি আমাকে আগে ফোন দিতেন তাহলে আমি কি আপনার কাছে আসতে পারতাম। এখন যদি বলি ইফ ইউ কল টু মি, যদি তুমি আমাকে ফোন দিতা তাহলে আমি তোমার কাছে কি আসতাম, তখন কি আই উড কাম। তাহলে আসতাম, আসতে পারতাম, করতাম, করতে পারতাম, বলতাম, বলতে পারতাম, চলতাম, চলতে পারতাম, শুইতাম, শুইতে পারতাম, দেখতাম, দেখতে পারতাম। বুঝছে না? এই উড হ্যাভ বা কুড হ্যাভ মানেই হচ্ছে করতে পারতাম, বলতে পারতাম, চলতে পারতাম, ফিরতে পারতাম, দেখতে পারতাম, এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, এরকম একটা শব্দ আসবে। হ্যাঁ, আর উড বা কুড মানে কি করতাম, পড়তাম, বলতাম, চলতাম, ফিরতাম, দেখতাম, এটা সেটা তারে নারে। সবে বুঝছি না? হ্যাঁ, করতাম, করতে পারতাম, হ্যাঁ, সবে বুঝছি না? তার এই চার কন্ডিশনের ব্যতিক্রম আছে কেন? না, এখানে ব্যতিক্রম পাবেন না, এটা জানলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা স্লাইডে চলে যাচ্ছি বিসমিল্লাহ করে, ঠিক আছে? মোটামুটি আমাদের এখানে শেষ। ওকে, 1 নাম্বার, ইফ ড্যাশ অ্যারেস্টেড, মানে সরি হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড। এই যে বেসিকটা বোঝানোর কারণ কি দেখেন, ইফ হি হ্যাড ট্রাইড, তাহলে ইফটা এখানে বলছে, শর্তটা দেখছেন ইফ, তারপরে এটা আবার কি সাবজেক্ট আছে, তারপরে কি আছে হ্যাড আছে, এই যে ট্রাইড, ট্রাইড কি V3, তারপরে কি বাকি ওইদিকে তাকানোর আর দরকার নেই, এখানে কি আছে এক্সটেনশন। তার মানে কি হেড আছে V3 আছে, যেহেতু হেড প্লাস V3 থাকে, এক পাশে হেড প্লাস কি V3 থাকবে, তাহলে আরেক পাশে কি থাকবে উড হ্যাভ বা কি উড হ্যাভ বা কুড হ্যাভ। ইফ আগে থাকুক আর মাঝে থাকুক, হয় শুরুতে থাকবে অথবা শেষে থাকবে, হোয়াট এভার, মানে দুইটা ক্লজ থাকবে, এটা ফার্স্ট ক্লজ, সেকেন্ড ক্লজ। যেমন এটা হচ্ছে ফার্স্ট ক্লজ, ইফ এর পরেরটা হচ্ছে কি সেকেন্ড ক্লজ। আবার ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, এটা আবার কোথায় শুরুতেও থাকতে পারে। এগুলি নিয়ে মানে আলাদা কোনো টেনশনের আমাদের কিছু নাই। তাহলে যেহেতু ওখানে হ্যাড প্লাস V3 আছে, তাহলে আমার কি আসবে উড হ্যাভ। এখন দেখেন কথা কি আছে, দেখেন হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ, তাহলে এখানে শুধু উড আছে, উড কি আসবে কাটা। এখানে মাস্ট বি আসবে, মাস্ট বি কি পড়াইছে পড়াই নাই। কুড বি কি পড়াইছে, হ্যাঁ এখানে কি কুড বি কি পড়ানো হয়েছে, পড়ানো হয় নাই। স্যার আসসালামু আলাইকুম, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে ক্লাস নিচ্ছি তো, ওকে, এই যে 40 মিনিট তো লাগবেই। হুম হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা জি আসসালামু আলাইকুম। সরি ভাই, একটা আর্জেন্ট ফোন ছিল। এখন দেখেন এটাও আমার শর্তের সাথে মিলছে না, এটাও আমার কুড বি, এগুলো আমরা পড়ি নাই, মাস্ট বিও পড়ি নাই। এখন দেখেন এখানে কি আছে উড হ্যাভ, উড হ্যাভ, এখন আবার সাথে কি আছে বিন। স্যার তাহলে বিন কেন আসলো, বিন কেন আসলো? যেহেতু উড হ্যাভ, কথা বুঝি, উড হ্যাভ সমান সমান হচ্ছে ডিরেক্ট, ঠিক আছে, কি ডিরেক্ট, ডিরেক্ট মানে এটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েসে বা অ্যাক্টিভ আছে। আর যখন আমরা কি উড হ্যাভ, উড হ্যাভ এর সাথে কি বসাবো বিন বসাবো, তার মানে এটা কি আছে প্যাসিভে আছে। প্যাসিভ, প্যাসিভ কখন আমরা বলি যেখানে সাবজেক্ট অলস থাকে। প্যাসিভ মানে কি সাবজেক্ট অলস থাকে, নিজের কাজ নিজে করতে পারে না। আর অ্যাক্টিভ মানে কি আমি আপনি সরাসরি কাজ করব। এখন কি যে হি ড্যাশ অ্যারেস্টেড, মানে তার মানে কি আমি কি নিজে নিজে অ্যারেস্ট হচ্ছি না আমাকে অ্যারেস্ট করা হয়? তাহলে এখানে হিটা যে সাবজেক্ট, সে কি নিজে নিজে অ্যারেস্ট হবে নাকি তাকে অ্যারেস্ট করা হইলো? এই অনলাইন সবাই বুঝতে পারছে? এই কারণে এখানে কি শুধু উড হ্যাভ বসা হইলো না, কি দাঁড়াইলো
উড হ্যাভ বিন। বুঝছি সবাই, না আমি একাই বুঝছি? সবাই বুঝতে পারছে উড হ্যাভ বিন? সবাই তো লিখছেন, ওই তিনটা মিলে না, এটা দেখলেই বুঝছি। তার মানে যেটা মিলছে, মানে কুড বি পড়াই নাই, উড মাস্ট বি পড়াই নাই, উড হবে না, এটা দেখে কাটলেন। তার মানে 3 নাম্বারটা মিলছে, 3 নাম্বারটা দিবেন। এটা হচ্ছে আপনাদের লজিক অনুসারে। বাট কেন বিনটা বসলো এটার ব্যাখ্যাটা বলে দিলাম। অনলাইনে যারা আছে বুঝছি না কেন বিনটা বসলো, বিনের ব্যাখ্যাটাও বলে দিলাম। ঠিক আছে, উড হ্যাভ বিন, তাহলে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড কি ট্রাই, তাকে অ্যারেস্ট করা হবে যদি সে কি করে ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, দেশ যদি ছেড়ে যেতে চায়। বুঝছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা পরেরটায় চলে গেলাম। পরেরটা কি দাঁড়ালো দেখেন, ইউ আর এ ব্রিলিয়ান্ট কুক। কুক মানে হচ্ছে কি রাঁধুনি, ঠিক আছে, বা বাবুর্চি যেটাই বলে। ইউ আর এ ব্রিলিয়ান্ট কুক ইফ আই ড্যাশ কুক অ্যাজ ওয়েল এজ ইউ, যদি আমি তোমার মতো কি রান্না করতাম, ঠিক আছে, আই ড্যাশ আর স্টুডেন্ট, তাহলে কি আমি যদি তোমার মতো রান্না করতে পারতাম তাহলে আমি একটা কি রেস্টুরেন্ট দিতাম, এরকমই একটা বলছে। তাহলে এখানে দেখেন আমাকে কি বলছে, ইফ আই ড্যাশ কুক, ঠিক আছে, তার মানে এখানে দেখেন কুক বলছে, ড্যাশ ইউ আই ড্যাশ আ রেস্টুরেন্ট, তার মানে কি আই উইল ওপেন আ রেস্টুরেন্ট। কেন বলছে? ইফ ইউ আর এ ব্রিলিয়ান্ট, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, খেয়াল করছেন? আবার এখানে কুকড বলে না, কি বলছে? কুক, সবই প্রেজেন্টে আছে। তখন আমাকে চিন্তা করতে হবে প্রেজেন্ট নিয়ে। এখন আপনারা বলেন এটা অ্যান্সারটা কি হবে অনলাইনে যারা আছেন? ইফ আই কুড কুক অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আই উড ওপেন, নাকি মানে উইল ওপেন, নাকি কি আসবে? যেহেতু এটা প্রেজেন্টে আছে, এখানে আছে কি কুড, এখানে কি আছে কুড। কুড কি আমরা পড়াইছি? প্রেজেন্টে থাকলে কুড হবে, পাস্টে থাকলে উড বা কুড হবে। তার মানে এটা আমার অ্যান্সার আসতেছে না, বুঝছি না? তারপরে আবার সি নাম্বারটা দেখেন কি আছে, কুড। এখানে কি তাহলে আমরা কুড পড়ছি? পড়ি না, তার মানে এটাও বাদ। আগে শর্তগুলি দেখবেন। আমার মেইন ক্লাসটা কি, ওই যে প্রথম যে কন্ডিশনগুলি দেখেছি, শর্তটা ইম্পর্টেন্ট। তারপর দেখেন এখানে ক্যান আছে, ক্যানের পর আবার কি আছে? উড। তাহলে এক পাশে যদি প্রেজেন্ট থাকে আরেক পাশে পাস্ট হবে, এরকম। প্রেজেন্ট থাকলে ফিউচার হয়, পাস্ট থাকলে পাস্ট হয়, পাস্ট পারফেক্ট থাকলে উড হ্যাভ কুড হ্যাভ হয়। তাহলে এখানে এক পাশে প্রেজেন্ট দিছে ওরা, আরেক পাশে দিছে উড ওপেন, ক্যান দিছে, আবার এখানে কি দিছে? উড দিছে। তার মানে এটাও আমার লজিক অনুসারে আসবে না। অনলাইন বুঝছি না সবাই? তাহলে এখানে আমার কি আব্দুল্লাহ মামুন 2 এর বি সাব্বাস। তার মানে কি ইফ আই ক্যান কুক, যদি আমি রান্না করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, তোমার হ্যাঁ তোমার মতো, দেন আই ড্যাশ কি আই উইল ওপেন আ রেস্টুরেন্ট। অনলাইনে যারা আছে সবাই বুঝছি না? দেখছেন অপশন দেখে, যখন দেখবেন প্রশ্ন বড় হয়ে গেছে তখন অপশন দেখে মিলাবেন। আমি কিভাবে মিলাইলাম আমি আরেকবার রিপিট করছি। আমরা এখানে লিখছি কুড এবং উড, যেহেতু এখানে আমার প্রশ্ন আছে ইউ আর প্রেজেন্টে, তার মানে আমার এখানে দুইটা পাস্ট আসার কোনো সুযোগ নাই। ফিউচার হলে আমি দেখতে পারতাম, দুইটাই পাস্ট। প্রশ্ন প্রেজেন্টে দুইটা পাস্ট, এটা আমি আগেই বাদ দিলাম। তারপর ডি নাম্বার অপশন কি করলাম আমরা, এক পাশ প্রেজেন্ট আছে আরেক পাশে কি আছে? পাস্ট। আমরা বলছি এক পাশ প্রেজেন্ট থাকলে আরেক পাশ ফিউচার থাকতে পারে, বাট উই ক্যান নট অ্যাড পাস্ট টেন্স হিয়ার, এই কারণে এটা আমরা বাদ দিচ্ছি। 3 নাম্বার কেন বাদ দিছে? আবার দেখেন পাস্ট আছে, আবার এক জায়গায় ফিউচার আছে, পড়ছি আমরা এক জায়গায় পাস্ট থাকলে আরেক জায়গায় ফিউচার, তার মানে এটাও আমার হচ্ছে না। তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে, এই যে আমার একটা প্রেজেন্ট আছে আর একটা কি আছে? ফিউচার আছে। আমার অ্যান্সারটা হচ্ছে বি। সবাই বুঝছি না? সবাই বুঝতে পারছে? সুন্দর একটা কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা কিন্তু অনেক সুন্দর একটা কোশ্চেন, হ্যাঁ, চমৎকার একটা কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় চলে যাই। পরেরটা কি দাঁড়ালো দেখেন, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। এখন আপনি নিজে দেখেন, এগুলো সব উত্তরা ব্যাংক লিমিটেড। আপনাদের আমি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি খেয়াল করছেন? আগে আপনাদের হচ্ছে দশম গ্রেড, দশম গ্রেড বা 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের কোশ্চেন সলভ করাইতাম। বাট এখন 15-16তম গ্রেডের প্রশ্ন কিন্তু বিসিএস বা ব্যাংকের ক্যাটাগরি হয়ে যাচ্ছে, কঠিন হচ্ছে। এখন আস্তে আস্তে ব্যাংকের দিকেও আমি আপনাদের নিয়ে যাচ্ছি। তার মানে এখন কি আর, এবং আপনারা অ্যান্সারও করতে পারতেছেন, তার মানে কি আপনারা এক্সপার্ট হচ্ছেন। ঠিক আছে, ছোট জিনিসের দিন শেষ, এখন কি কঠিন জিনিসের সময় শুরু। দেখেন এখান থেকে আমরা সঠিক অ্যান্সারটা বের করব। নাম্বার 1, ইফ সেলিনা হ্যাড দ্য মানি, যদি ওর কাছে কি থাকতো? হ্যাড মানে কি টাকা থাকতো। এখানে কিন্তু হ্যাডের পর কি, হ্যাডের পর ভিত্রি আছে? এখানে কোনো ভিত্রি নাই, ভিত্রি নাই। তার মানে এটা আমার শুধু পাস্ট ইনডিফিনিট আছে। কিসে আছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, আরেক পাশে কি হবে? সাবজেক্ট প্লাস, এক পাশে পাস্ট ইনডিফিনিট যেহেতু আছে, ঠিক আছে, তাহলে আরেক পাশে আমরা কি করব? সাবজেক্ট প্লাস কি
উড বা কুড, অথবা কি উড বা কুডের পর কি বলবে V1 প্লাস হচ্ছে এক্সটেনশন, রাইট? এটা আমরা পড়ছি না সবাই? তাহলে এখানে কি আছে দেখেন তো, সাবজেক্ট সি আছে, আবার উড বা কুডের একটা আছে উড, V1, এই তো প্রথমটাই তো মিলে গেছে, প্রথমটাই তো মিলে গেছে, দেখছেন? তার মানে আমার অ্যান্সারটা কি প্রথমেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন নিচের গুলি যে ভুল, এগুলো কিভাবে প্রমাণ করবে একটু দেখেন। আমি 4টা অপশন নিয়ে খেলি, এর আগের গুলো কিন্তু 4টা নিয়ে করছে, একটু খেয়াল করেন। ইফ আই নো দ্য অ্যান্সার, দেখেন যদি ইফ আই নো, এখানে সাবজেক্ট আছে প্লাস কি V1 আছে, মানে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এক পাশে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, যদি আমি অ্যান্সার জানি, যদি আমি অ্যান্সার জানি, এটা চিরন্তন সত্য না, তাই না? এটা জিরো কন্ডিশন আসবে না, তার মানে এটা ফিউচারে আসবে। কিন্তু এখানে কি দেওয়া, এখানে উড দেওয়া, তাহলে কি আসবে? আসবে না। অনলাইন ব্যাখ্যা সহ কিভাবে প্রশ্ন উত্তর আলাদা আলাদা, যেটা অ্যান্সার আমি কিন্তু এটা রেখে অ্যাভয়েড করি নাই, পরের গুলো দেখাই দিচ্ছে, ভালো মতো খেয়াল করবেন প্লিজ। আবার দেখেন, ইফ আই ওয়াস ইউ, ইফ এর পর যদি আই থাকে, কখনো ওয়াস হয় না রে ভাই, তখন কি হওয়া উচিত ছিল? ওয়ার। ইফ আই ওয়ার, পড়ছেন না? আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি আবারও বাচ্চা হইতে পারতাম। হ্যাঁ, ইফ আই তে হেড হবে অথবা কি বসবে? ওয়ার বসবে, কিন্তু এখানে আছে ওয়াস, এটা দেখেই বাদ, ওইদিকে তাকানোর সুযোগ নাই। এরপরটা কি বলছে? আই উড বি নাইস ইফ দ্য ওয়েদার ইজ বেটার, ইফটা এখন পরে দিচ্ছে। আই উড বি নাইস, আমি ভালো হইত, আমার কাছে ভালো লাগতো বা আমি ভালো হইতাম, উডের সাথে আবার কি দিছে? বি, এটাও সমস্যা নাই, পাস্টে আছে। হ্যাঁ, বাট এখানে আবার কি আছে? ইজ দিয়ে প্রেজেন্টে করছে, তার মানে এটা আছে পাস্টে, এটা আছে কি প্রেজেন্টে, এরকম কোনো কন্ডিশন বলছে? বলি নাই, সেই ক্ষেত্রে এটাও কাটা। অনলাইন যারা আছে বুঝছি না? ওয়ালাইকুম আসসালাম। সি এটা হবে না এই জন্য, কেননা ইফ এর সাথে ওয়াস হবে না। হ্যাঁ, ওই যে অনেকে সুন্দর অ্যান্সার দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার কমেন্টস আমি পড়তে পারছি, বাট আমি কমেন্টস গুলো উচ্চারণ করছি না, যখন যেটা চোখের সামনে পড়ে আমি করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড। হ্যাঁ, তাহলে আমরা পরেরটা, ঠিক আছে না? পরেরটা চলে গেলাম, সবাই অ্যান্সার করতেছেন যেহেতু ভাল লাগতেছে। ইফ দ্য বাস টু দ্য এয়ারপোর্ট হ্যাডেন্ট বিন সো লেট, তাহলে দেখেন উই ড্যাশ দ্য প্লেন। এখন দেখেন ইফ আছে, ভালো কথা, দ্য বাস টু দ্য এয়ারপোর্ট মানে কি এয়ারপোর্টের দিকে, এই হেড নোট শব্দটা আছে, তাহলে হেড এর পর আমাদের কি বসার কথা ছিল? হেড প্লাস V3 বসার কথা ছিল, তাই না? হেড প্লাস কি V3 বসার উচিত ছিল, বাট V3 কি এখানে বসছে? হ্যাঁ, এটা নর্মাল, এটা কি পাস্ট, যখন হেডের পর V3 বসবেন না, তখনই বুঝবেন এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তখন আর পাস্ট পারফেক্টে নাই। তার মানে কি হেড প্লাস V3 এখানে নাই, যে তার মানে এটা পাস্টে আছে, যেহেতু এটা পাস্টে আছে, তার মানে ওই পাশে কি করব? সাবজেক্ট প্লাস উড বা কুড দিয়ে করব। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াইলো? উই হ্যাজ দ্য প্লেন, তাহলে এখানে হেড এর সাথে শুধু হেড হবে? হবে না, কাটা। হেডের সাথে হেড কখনো হবে না, এক পাশে হেড থাকলে আরেক পাশে উড হ্যাভ বা কুড হ্যাভ বসা উচিত, এখানে বসানো, যেহেতু এটা পাস্টে আছে। ক্যান ক্যাচ বলছি কখনো? কুড কুড বলছি, ক্যান কেন হবে? তার মানে এটাও আমার আসতেছে না। আবার এখানে কি বলছে? উড হ্যাভ কট, এটা হইতে পারে। আবার কি বলছে? উড ক্যাচ, কারণ এখানে উড হ্যাভ আছে প্লাস কি আছে? V3 আছে, রাইট? কট। কিন্তু এটা কি আমার কি হেডের পর V3 আছে? দেখেন তো, না, তার মানে এটা আমার পুরোটা আছে কি পাস্ট ইনডিফিনিট, যেহেতু এটা পুরোটাই পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে এই পাশে আমরা কি দাঁড়াবো? সাবজেক্ট প্লাস কি উড অথবা কি কুড, তারপর আমরা বসাবো হচ্ছে কি V1। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি আসবে? 4-এর বি নাম্বার। একদম ক্লিয়ার। পরীক্ষা আসলে কি দেখবেন? আগেই অপশন টেস্টটা করে নিবেন, প্রশ্নটা একবার পরে অপশন টেস্টটা করে নিবেন, খালি বাদ দিবেন, দেখবেন বাদ দিতে দিতে আপনার সঠিকটা চলে আসবে। ওকে, সবাই অ্যান্সার করতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই অ্যান্সার করতেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, উড ক্যাচ। হ্যাঁ, তাহলে আমরা পরেরটাই চলে যাচ্ছি। পরেরটা দেখেন, ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার, এই যে দেখেন এখানে কি আছে? হেড, হেডের পর আবার কাম মানে V3 আছে, তার মানে ওইদিকে আমার কি দাঁড়াবে? উড হ্যাভ বা কি আসবে? কুড হ্যাভ, উড হ্যাভ বা কুড হ্যাভ, এটার সাথে আমার কি দাঁড়াবে? V3। তাহলে এখানে কি আছে? ইউ উড, এখানে কি হ্যাভ আছে? এই তো হ্যাভ আছে, হ্যাজ কি আসবে? উড হ্যাজ হয়? উড হ্যাড হয় কখনো? উডের পর তো সবসময় V1ই বসে। উড ওয়াস হয় জীবনে? আসে না, তাহলে এটা কি
উড হ্যাড। দেখেন এটা কোথায় আসছে, আপনার হচ্ছে রূপালী ব্যাংকের আছে সিনিয়র অফিসার, এটা আসছে একটা সিনিয়র অফিসার নবম গ্রেডের একটা পোস্ট, এই টাইপের কোশ্চেন গুলি দিয়ে দিছে। বুঝতে পারছেন? এখন কেউ পিছিয়ে নাই, হ্যাঁ সব কিছুই গুরুত্বপূর্ণ। ওকে, সবাই অ্যান্সার করছে, হ্যাভ হ্যাভ হ্যাভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা সবাই আরেকটু শেয়ার করে দিই, আমরা দেখি 500 করতে পারে কিনা। সবাই একটু শেয়ার করে দিই ভাই, ঠিক আছে? ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিই, হ্যাঁ ক্লাসটা সবাই একটু কি করে দেই, শেয়ার করে দেই। এই সবাই বুঝছে? ওকে, এখন দেখেন, হ্যাঁ তাহলে এখন এখানে কি দাঁড়ালো দেখেন, আমরা পরের কোশ্চেনে চলে গেলাম। কি বলছে দেখেন, ইফ ইউ উড হ্যাভ রিভাইজড, এই যে দেখেন উড আছে, উড আছে, হ্যাভ আছে বা রিভাইজ, তার মানে কি আমি একদম লিখে লিখি বুঝাচ্ছি যাতে চোখের মধ্যে পড়ে। উড হ্যাভ প্লাস ভি3 আছে, আছে না? এই যেটা আমার ভি3, এই যে আমার উড হ্যাভ আছে, ঠিক আছে? মানে হ্যাভ এর সাথে হ্যাভ আছে। হিজ ফার্স্ট ড্রাফট হি উড হ্যাভ রিসিভটা কি বেটার গ্রেড। এখন আমাকে কি বলছে, এই যে আন্ডারলাইন যে অংশটুকু আছে এটা ঠিক আছে কিনা, আন্ডারলাইন অংশটুকু ঠিক আছে কিনা, যেহেতু পুরো সেন্টেন্সটাই আমার এখানে দিয়ে দিছে। তাহলে দেখেন ইফ হি, ভালো কথা, উড হ্যাভ রিভাইজড হিজ ফার্স্ট ড্রাফট, সুন্দর কথা বলছে। পরেরটা কি বলছে দেখেন, হি উড হ্যাভ, আমাকে আন্ডারলাইন করছে এখানে, তার মানে আমাকে সংশোধন করতে হবে কোনটা, এই পাঁচটা। এখন এই পাঁচটা তাহলে কি দেওয়া আছে, উডের সাথে হ্যাভ দেওয়া আছে, উড হ্যাভ রিসিভড। তাহলে এই পাশে যদি উড হ্যাভ রিসিভড থাকে তাহলে ওই পাশে কি দাঁড়াবে, পাস্ট পারফেক্ট, মানে হ্যাড দিয়ে। তার মানে কি একদম শেষে আমার দেওয়া আছে উড হ্যাভ কি রিসিভড, উড হ্যাভ রিসিভড দেওয়া আছে, রাইট? তাহলে এই পাঁচটা আমার কি দাঁড়ালো, এই পাঁচটা তাহলে আমার এই শূন্যস্থানটা, হ্যাঁ পাস্ট পারফেক্ট মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এখন দেখেন তো হ্যাড প্লাস ভি3 কোথায় আছে, নো এরর, এটা তো বলাই যাবে না। দুই পাশে উড হ্যাভ হবে না, উড রিভাইজ, এটা কি হবে, এক পাশে হ্যাভ থাকলে এদিকে হ্যাড বসাইতেই হচ্ছে আমাকে। কুড অফ, এটা কি হয়, কুড অফ, এটাও বাদ। তাহলে এখানে কি দাঁড়াইলো, হ্যাড রিভাইজড, ঠিক আছে? হ্যাঁ শাহাদাত ভাই, হ্যাঁ হুম, আচ্ছা ঠিক আছে, ওকে শেষ, পাস পারফেক্ট। হ্যাঁ তার মানে এখানে আমার অ্যান্সারটা কোনটা হচ্ছে, হ্যাড রিভাইজড, হ্যাড রিভাইজড। ওকে, তাহলে আমরা কি পরের কোশ্চেনে, যে সবাই লিখতেছেন হ্যাড রিভাইজড, পরের কোশ্চেনে চলে গেলাম। পরের কোশ্চেনে কি বলছে, দে কুড হ্যাভ, এই যে দেখেন এখানে কি আছে, কুড হ্যাভ আছে, রাইট? আবারও লিখে দিচ্ছি যাতে ভিজিবল হয়, ঠিক আছে? আবার এখানে অন, উইন অন অন, তার মানে এটা কি প্লাস ভি3 আছে, রাইট? তাহলে কুড হ্যাভ প্লাস ভি3 থাকা মানে কি আরেক পাশে কি থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাড থাকবে, হ্যাডের পর কি থাকবে, ভি3 থাকবে। আর এখানে এখানে কি কোনো ইফ বলছে, বলে নাই, তার মানে এই পাশে আমাকে কি ইফ দিয়ে করতে হবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। তাহলে দেখেন ইফ, ইফ আছে সাবজেক্ট আছে ভি3 নাই, মানে হ্যাড ভি3 নাই, কাটা। তারপর কি ইফ আছে সাবজেক্ট আছে হ্যাড কি ভি3 বসার কথা আসছে, দে উড প্লে, এটাও আমার হচ্ছে না লজিক অনুসারে। তা লজিকটা কি বলছে, ইফ আছে সাবজেক্ট আছে হ্যাড আছে আবার কি ভি3 আছে, দেখেন তো এটা মনে হচ্ছে হওয়া উচিত অ্যান্সারটা, তাই না? তাহলে এখানে আবার কি বলছে, ইফ আছে দে আছে হ্যাড আছে, হ্যাডের পর জীবনে প্লেইং হয়, এটা কবিরা গুনাহ, এগুলো এটা বলে কবিরা গুনাহ, এগুলো হবে না। হ্যাঁ হি হ্যাড প্লেইং, এটা হয় না, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে কি সি। ওই তো সবাই লিখতেছে সি 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 সি। ইফ দে হ্যাড, বাপ রে বাপ, ওরে অ্যান্সার ফার্স্ট টাস খালি উঠতেই আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই কোশ্চেনে মনে একদম আগুন হয়ে গেছে, হ্যাঁ আগুনের মতো অ্যান্সার করলেন। এটা কোন ব্যাংকে আছে দেখেন, জনতা ব্যাংকে, বুঝছেন, জনতা ব্যাংকের কোশ্চেন। হ্যাঁ তার মানে আপনারা আপডেট হইছেন, এই কারণে আমি আরো আপডেট কোশ্চেন করাচ্ছি। অনলাইনে যারা আছেন আমি মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া করে অনেক অনেক শুভকামনা রইল। এই কারণে শুভকামনা রইল, প্রথম দিকে আমরা আপনাদের সহজ সহজ কোশ্চেনগুলি সলভ করাচ্ছি। এখন দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে কঠিন কোশ্চেন হয় আপনার হচ্ছে এই ব্যাংকের কোশ্চেনগুলি, ব্যাংকের চাকরির পরীক্ষা, সেটা প্রাইভেট হোক এবং হচ্ছে কি আপনার সরকারি ব্যাংক হোক, হ্যাঁ গভর্নমেন্ট ব্যাংক হোক। আরেকটা হচ্ছে কঠিন প্রশ্ন হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্লাস এনএসআই,
এই টাইপের পরীক্ষাগুলি এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে তিতাস গ্যাস, এগুলির পরীক্ষাগুলি কিন্তু অনেক প্রশ্ন কঠিন হয়। আস্তে আস্তে কিন্তু এই কঠিন প্রশ্নগুলি সলভে আমরা চলে আসতেছি। আর আমি কেন এটা চিন্তা করতেছি এই কঠিন প্রশ্নগুলো আপনাদের সলভ করাবো, যেহেতু আপনারা এখন কি করতেছেন, অ্যাডভান্স হয়ে গেছেন, মোটামুটি বুঝতে পারতেছেন সবকিছু। তাহলে আপনাদের উপর ডিপেন্ড করে আমাদের কোশ্চেন প্যাটার্নটাকে আমি নিজ থেকে সিলেক্ট করি, সামনে দেখবেন আরো কি কি কোশ্চেন নিয়ে আসে, দেখবেন আপনাদের একটা কনফিডেন্স পাবেন, অনেক ভালো একটা কনফিডেন্স পাবেন আলহামদুলিল্লাহ, যে আমার দ্বারা কিছু একটা সম্ভব, আমি আর একটু সময় দিই। বুঝতে পারছেন? এই মাহবুব হোসেন, আপনি কি লিখতেছেন একই কথা বারবার কপি পেস্ট? এটা কি বলছে? 4 নাম্বারটা V3 আছে না কি আছে? এটা কি? ইফ দ্য বাস টু দ্য, হ্যাঁ হ্যাঁ, এখানে কি সমস্যা? এখানে V3 কোথায়? হ্যাড নট বিন সো লেট, এটা না? হ্যাড নট বিন সো লেট, এই হ্যাড নট বিন সো লেট এখানে হচ্ছে এই বিন দ্বারা V3 বোঝায় না। আবারও কপি পেস্ট করতেছেন, ভালো মতো শুনেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কি হ্যাড নট বিন, আই হ্যাড বিন টু লন্ডন, এই সবাই শুনেন, আমি যে বলি আই হ্যাড বিন টু লন্ডন, ঠিক আছে? আমরা বলি না আই হ্যাড বিন টু লন্ডন, তার মানে কি আমি লন্ডনে ছিলাম, আমি লন্ডনে ছিলাম। পুশিক্যাট পুশিক্যাট হোয়ার ইউ হ্যাড বিন, আই হ্যাড বিন টু লন্ডন, তার মানে কি আমি লন্ডনে ছিলাম। তাহলে এখানে কি বিন দ্বারা কি আপনাকে বোঝাচ্ছে V3? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আকারে চলে আসছে, এই কারণে এখানে কি আসবে, উড ক্যাচ হবে। এটা যেহেতু পাস্টে আছে তাহলে এখানে আমার উড ক্যাচ আসবে। বুঝতে পারছেন না? আচ্ছা, কোনটা শেষ করলাম? এটা শেষ করছে? হ্যাঁ, তাহলে 8 নাম্বারটা দেখেন। দেখেন ইফ আই ওয়ার ইউ, এই যে দেখেন ইফ আছে, আই আছে, ওয়ার আছে, তার মানে এটা কি পাস্টে আছে, পাস্ট ইনডিফিনিটে আছে, ঠিক আছে? আই ড্যাশ এ নিউ কার ইনস্টেড অফ স্ট্রাগলিং উইথ দিস ওল্ড ওয়ান, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি আমি এটা কি করতাম, যে মানে কোনো ধরনের পরিশ্রম ছাড়াই আমি কি এটা নতুন গাড়ি, পুরাতন গাড়ির পরিবর্তে নতুন গাড়ি কিনতে পারতাম, ঠিক আছে? এখন এখানে দেখেন, ঠিক আছে স্যার, এগুলো আমার আগে ক্লিয়ার, তারপরও আপনার ক্লাস করে ঢালাই করে নিচে, সাব্বাস, এটা হচ্ছে হওয়া উচিত, ঠিক আছে? হ্যাঁ, এটাই হওয়া উচিত। আমরা কি করি, পারে দেখে রিভিশন দেই না, পরীক্ষার হলে ওই পারা জিনিসই আসে, ওটাই ভুল হয়। রিভিশন, থ্যাংক ইউ সো মাচ, রিভিশন দেওয়াটা ইম্পর্টেন্ট। দেখ, হ্যাঁ, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট আছে, যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এই পাশে আমার কি দাঁড়াইলো, সাবজেক্ট প্লাস কি আসবে, উড বা কুড আসবে, উড বা কি কুড আসবে, আর এখানে কি V1। তাহলে হ্যাভ বট, আমরা শুধু হ্যাভ বট দিয়ে কোনো অ্যান্সার করছি আজ পর্যন্ত, বাট তারপর এখানে কি বলছে, ওয়াজ বাইং, ওয়াজ বাইং দিয়ে কোনো লেখা লিখছে বেসিক, এটাও বাদ, ঠিক আছে? তারপর এখানে কি আছে, হেডবোর্ড দিয়ে কোনো কিছু করাইছে আমরা, করেন, এটা বাদ। তাহলে এখানে কি আছে, উড বাই, তাহলে এখানে উড আছে, উড অথবা কুড হবে, উড আছে, তাহলে উড বাই, ওই যে সবাই লিখতেছেন উড বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, বুঝছি না? তার মানে দেখেন প্রশ্ন যেমনই মনে হয়, আপনি খালি কি দেখবেন, কষ্ট করে প্রশ্ন যেটাই হয়, ঠিক আছে, আপনি খালি কি দেখবেন, আপনি কি দেখবেন, আপনি দেখেন একটু অপশনটা মিলান। এই কন্ডিশনাল সেন্টেন্সের অপশন মিলানোটা হচ্ছে কি ফাটাফাটি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কে কে আসতেছে, আমার অ্যান্সারটা কে, আওয়ার অ্যান্সার উড বি উড বাই, বুঝছি না? সবাই লিখছে, বুঝছি না? উড বাই, উড বাই। তারপর দেখেন 9 নাম্বারটা, এখানে কি বলছে, ইফ আইড নোন ইট ওয়াজ গোয়িং টু রেইন, যদি আমি জানতাম বা জানতে পারতাম এখন কি এটা বৃষ্টি হতে যাচ্ছে, তাহলে কি আছে, ইফ এর পর আই আছে, আই মানে কি সাবজেক্ট আছে, প্লাস কি আছে, হ্যাড আছে, প্লাস এই যে নোন যেহেতু আছে V3 আছে, প্লাস কি এক্সটেনশন আছে, তার মানে অপর পাশে আমাকে কি বসাইতে হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, তাই না? দেখছেন আমি লিখে লিখে বুঝাচ্ছি, বারবার একই জিনিস বারবার লিখতেছে, যাতে কোনো ভাবে আপনাদের কি না হয়, মিসিং না হয়। এটার পর কি আসবে, V3, V3 পর আমার কি আসতেছে, প্লাস এক্সটেনশন, রাইট? তাহলে এখানে কি হচ্ছে দেখেন, আই উড ব্রিং, তাহলে এখানে হ্যাড প্লাস V3 দেওয়া আছে, উড হ্যাভ, তাহলে এখানে হ্যাভ না, এটা বাদ, এখানে ডানে বেতা কোনো সুযোগ নাই। তারপর এখানে কি বলছে, আই উড হ্যাভ ব্রট, এটা হওয়া উচিত। তারপরে দেখি পরেরটা কি বলছে, আই উড হ্যাভ ব্রিং, হ্যাভ আছে, হ্যাভ এর পর V3 বসে, বাট এখানে আছে কি ব্রিং, এটা আমার আসবে না। আই উড বি ব্রিঙ্গিং, উড বি নিয়ে কোনো কিছু পড়াইছি, পড়েন, এটা বাদ। এই যে তার মানে যেটা হওয়া উচিত এটাই হয়েছে, আই উড হ্যাভ ব্রট এন আমব্রেলা, ঠিক আছে?
আচ্ছা, তার মানে কি আমি যদি জানতে পারতাম, হ্যাঁ, যে এরকম বৃষ্টি শুরু হচ্ছিল, তার মানে কি আমি তার একটা ছাতা নিয়ে আসতে পারতাম। বুঝছি না? হুম। এই সবাই বুঝতে পারছে? সবাই ধরতে পারছে? একজন লিখছে বি 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 বি, ঠিক আছে, উড হ্যাভ ব্রট। অনেক দুষ্ট আছে পোলাপান গুলি আর কি, আরো বেশি জ্বালে না। হুম। আমি তো ওগুলি বলতে পারি না, বুঝছেন? আচ্ছা দেখেন, ইফ আই হ্যাড স্টাডিড হার্ড, আবার কি আছে ভাই? দেখেন আই মানে কি সাবজেক্ট, আবার কি প্লাস হ্যাড আছে, আবার কি আছে স্টাডিড, তার মানে কি প্লাস ভি3 আছে, তারপর ওইদিকে গোল্লায় যা কি আছে এক্সটেনশন আছে, ওইদিকে তাকানোর কোনো সুযোগ নাই আর। এখন কি আছে, যাতে হ্যাড টেড আছে, তার মানে কি এটার সাথে মিল করে আমাকে কি করতে হবে? উড হ্যাভ, অথবা ভাই কি করতে হবে? কুড হ্যাভ। যেহেতু এটা নেগেটিভ আছে, তার মানে উড নট হ্যাভ, অথবা কি কুড নট হ্যাভ, যেহেতু এটা নেগেটিভ আছে, তাই না? আর এর আগে কি থাকতেছে? আমার সাবজেক্ট, এরপর আমার কি থাকতেছে? ভি3, তারপরে গোল্লাই যাক এক্সটেনশন, ওটা নিয়ে আমাদের এখন সুযোগ নেই। তাহলে দেখেন এখানে উড হ্যাভ বা কুড হ্যাভ হবে, আছে উড নট হবে কাটা, ঠিক আছে? তাহলে কি এটা কাটা। হুম। তারপর এখানে কি বলছে? কুড নট পাস, কুড আসবে? আসবে না। তারপর দেখেন উড নট হ্যাভ ফেইলড, আবার কি হচ্ছে? উড নট হ্যাভ পাস্ট। দেখেন এখানে উড নট এর সাথে হ্যাভ আছে, হ্যাভ এর সাথে আবার ফেইলড ভি3 আছে, ঠিক আছে? এই যে এটা কি আছে? ভি3। আবার পাস্ট, এটাও কি আছে? ভি3। তার মানে এখন কি বলবে? এই যে দেখেন স্টুডেন্ট আমার, মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন কোশ্চেনটা। এখন কি ইফ আই হ্যাডন্ট স্টাডিড হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করতে না পারতাম বা না করতাম, হ্যাঁ, তাহলে আমি পরীক্ষা কি করতে পারতাম না? পাস করতে পারতাম না। যদি আমি কঠোর পরিশ্রম না করতে পারতাম, তাহলে আমি পরীক্ষা ফেল করতে পারতাম না, এরকম হবে? হ্যাঁ, তাহলে এখন কি আসবে বলেন তো সবাই? উড নট হ্যাভ পাস, তাহলে আমি পরীক্ষায় পাস করতে কি পারতাম না। এই যে সঠিক অ্যান্সার। বুঝতে পারছেন প্রশ্নটা? কি বুঝতে পারছেন? কি চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, এটা কোথায় আসছে দেখেন, বললাম না প্রতিরক্ষা মন্ত্রণালয় এগুলির প্রশ্ন কঠিন হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় কি দুষ্টুমি কোশ্চেন করছে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট পরিচালক 2018 সালের কোশ্চেন। আমি যদি ঠিকমতো পড়াশোনা না করতে পারতাম, হ্যাঁ, তাহলে আমি কি পাস করতে পারতাম না, ঠিক আছে? সবাই বুঝছে না? উড নট হ্যাভ পাস্ট। হ্যাঁ, ওই একজন লেখছে ইংরেজি ক্লাস বলে আমরা শান্ত, আর শ্রীকৃষ্ণ কীর্তন হলে আমরা সবাই অস্থির। আমি ঠিক লিখছি ডি 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 ডি, একজন লিখছে ডি 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 ডি, উড নট হ্যাভ পাস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছি। দেখেন ইফ আই হ্যাড এ কার, ঠিক আছে? তাহলে ইফ এর পর আই আছে, সাবজেক্ট হ্যাড আছে, আর হ্যাড এর পর ভি3 থাকলে পাস্ট পার্টিসিপল, এখানে ভি3 আছে নাই, তার মানে কি এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এটা আমার কি পাস্ট ইনডিফিনিট হিসেবে কাজ করতেছে। তাহলে এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এখানে আমার কি সাবজেক্ট প্লাস উড, অথবা কি এই ফিউচার কেন উড বা কুড প্লাস কি ভি1 হবে, ভি1 হবে। বুঝছি না? এখানে কি আসবে তাহলে? ভি, হ্যাঁ, তাহলে পাস্ট ইনডিফিনিটের সাথে উড বা কুড, প্রেজেন্ট থাকলে হচ্ছে শেল, প্রেজেন্ট প্লাস ফিউচার। এখন দেখেন তাহলে এখানে কি দাঁড়াবে? উইল আছে, উইল কি তাহলে আমরা নিব? উইল কি আমরা এখানে নিব যেহেতু পাস্টে আছে? আটেন না। আচ্ছা, তারপর আবার টুক আছে, টুক কি আমরা নিব? বাদ, এগুলো দেখলে আগেই বাদ। তারপর দেখেন শুধু পাস্ট ইনডিফিনিট, তার মানে কি উডের সাথে হ্যাভ টেকেন এরকম কিছু হবে? যদি হ্যাড এর পর ভি3 থাকতো তাহলে আমরা এটা নিতাম। বুঝছি না? ইফ আই হ্যাড বট এ কার, তখন আমি এটা লিখতে পারতাম এটা লিখতে পারতাম কি আই উড হ্যাভ টেকেন ইউ টু আ লং ড্রাইভ, যদি আমি গাড়ি কিনতে পারতাম। বুঝছে না? যদি এরকম থাকতো ইফ আই হ্যাড বট, হ্যাঁ, বট আ কার, যদি এরকম হইতো তাহলে কি লিখতাম? আই উড, আই উড হ্যাভ, হ্যাঁ, আই উড হ্যাভ টেকেন, হ্যাঁ, টেকেন ইউ টু আ লং ড্রাইভ, তাহলে আমি তোমাকে কি একটা লং ড্রাইভে তোমাকে আমি নিয়ে যেতে পারতাম। বাট এখানে কিন্তু এরকম বলে নাই, বলছে আমার এই ফরম্যাটে, তখন আমার অ্যান্সার আসবে কি বি 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 বি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই লিখতেছেন বি 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 বি, হ্যাঁ, তার মানে বুঝেই সবাই অ্যান্সার
করতে পারছি। এরপরে কি বলছে দেখেন, ইফ আই ড্যাশ ইউ আই উড নট রিস্ক ইট। যদি আমি কি তোমার জায়গায় থাকতাম তাহলে এটা আমি কি রিস্ক নিতাম না। ইফ আই, ইফ থাকবে, ইফ আই থাকলে এটার পর সবসময় কি বসে, ওয়ার বসে, এটা ফিক্সড। ঠিক আছে, আই উইশ যদি থাকে, আই উইশ, আই ওয়ার, এগুলি ফিক্সড। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ফিক্সড। হ্যাঁ, তাহলে এখানে হ্যাড বিন কি আসবে, এম আসবে, উড বি আসবে। লজিক অনুসারে আমার বি আসতেছে, লজিক অনুসারে আমার কোনটা আসতেছে অ্যান্সার বি, ওয়ার। ওকে, আব্দুল্লাহ মামুন 12 ডি, শাবাশ। এখন হচ্ছে ডেডি, ডেডি আসবে, ডেডি মানে ডি 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 ডি, বুঝছে? বাহ, সুন্দর অ্যান্সার করতেছেন, সুন্দর অ্যান্সার করতেছেন। হ্যাঁ, তাহলে এখন আমরা পরেরটায় চলে যাচ্ছি। এগুলি ছোট ছোট, আপনাদের আর ধৈর্যের পরীক্ষা নিব না। ইফ আই হ্যাড এ কার, একই জিনিস কি দুইবার আসছে? আচ্ছা, ইফ আই হ্যাড এ কার, একটু আগে এটা করলাম না, আই হ্যাড এ কার, তার মানে কি এটা পাস্ট ইনডিফিনিটে আছে। আমরা কিভাবে বুঝবো এটা পাস্ট ইনডিফিনিটে আছে? হ্যাডের পর যদি ভি3 থাকতো তাহলে আর এটা চিন্তা করার সুযোগ ছিল না। ভি1 এ আছে, তার মানে এটা কি আপনার পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে এটা এটা একটু আগে করাইছে মনে না? তাহলে এখানে কি আসবে, আই উড, এই যে এটা ডি নাম্বার, আই উড টেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 2000, আই উড টেক ইউ টু আ লং ড্রাইভ। আগেরটা সি নাম্বার, এখন হচ্ছে ডি নাম্বার। হ্যাঁ, তার মানে কি আগেরটার কথা যদি যাই, দেখেন তো এটা কোথায় ছিল, এই যে এটা কত, এটা কত, এটা হচ্ছে ডাক অধিদপ্তর কি এস্টিমেটর, এটা হচ্ছে 2018 সালের কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটাই আবার কি করছে, আসছে কোথায়, 2018-তে আসছে, আবার কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে 2021-এ আসছে। তাহলে এটার অ্যান্সার কোনটা হচ্ছে ডি, এটার অ্যান্সার কোনটা হচ্ছে ডি। ঠিক আছে না? হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখেন আমরা পরেরটা চলে যাই। ঠিক আছে, পরেরটা চলে যায়। পরেরটা কি বলছে, ইফ আই হ্যাড নোন ইউ, হ্যাঁ, নোন ইউ আর কামিং। তাহলে এখানে কি বলছে, এই যে আই আছে, হ্যাড আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, আবার কি ভি3 আছে, তাই না? তাহলে এই পাশে আমি কি দাঁড়াচ্ছি, উড হ্যাভ অথবা কি কুড হ্যাভ, উড হ্যাভ বা কুড হ্যাভ। তার মানে এটার সাথে আবার কি দাঁড়াবে, ভি3 দাঁড়াবে, প্লাস কি এক্সটেনশন দাঁড়াবে। এই তো আমার অ্যান্সারটা, তাই না? তাহলে দেখেন এখানে উড হ্যাভ কুড হ্যাভ হবে, উড গো, হ্যাভ নাই, কাটা, উড হ্যাভ আছে, এটা আমরা নেওয়া উচিত। পরেরটা থেকে হ্যাড গন, এরকম শুধু হ্যাড দিয়ে শিখাইছে, এতক্ষণ বকবক করি না এটার জন্য। উড বি গোয়িং, এগুলি কি শিখাইছে, এতক্ষণ শেয়ার করি না এগুলি। তার মানে আসতেছে কোনটা আমার বি 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 এবং বি। সবাই বুঝছি না? সবাই বুঝছে? এই যে এতক্ষণ যে 14টা কোশ্চেন সলভ করলাম, সবচেয়ে বেশি আসছে কোন ফরম্যাটটা, এই থার্ড কন্ডিশনাল। তার মানে কি থার্ড কন্ডিশনাল ইজ মাচ ইম্পর্টেন্ট ফর ইয়োর নেক্সট এক্সাম অর আপকামিং এক্সাম। বুঝতে পারছেন? থার্ড কন্ডিশন ভালো মতো একটা নলেজ রাখবেন। আর থার্ড কন্ডিশন দেখার আগে দেখবেন হেডের সাথে ভি3 আছে নাকি ভি3 নাই। বুঝছি না? ঠিক আছে, এখন দেখেন, ইফ আই ওয়ান $1 million আই উড বাই মাই ওন এয়ারপ্লেন, হুইচ কন্ডিশনাল ইজ দিস। এটা কোন কন্ডিশনালে পড়ছে, এটা কোথায় আসছিল, পল্লী উন্নয়ন একাডেমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2021 সালে। তাহলে দেখেন, ইফ আই সাবজেক্ট, হ্যাঁ, ইফ এর পর সাবজেক্ট পড়ছে অন, তার মানে কি ভি2, সরি ভি2, তাহলে ভি2 তার মানে কি সাবজেক্ট প্লাস ভি2 প্লাস কি বাকিটা এগুলি কি এক্সটেনশন। তার মানে পাস্ট কিসে পড়ছে, ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, রাইট? তাহলে এই পাশে পাস্ট ইনডিফিনিট, আর ওই পাশে আবার কি বলছে, উড বাই, উড আছে, ঠিক আছে, প্লাস কি বাই আছে। হ্যাঁ, মানে কি ভি1, রাইট? তার মানে এটা কোন কন্ডিশন, জিরো কন্ডিশন প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ফার্স্ট কন্ডিশন প্রেজেন্ট প্লাস ফিউচার, সেকেন্ড কন্ডিশন কি পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড বা কুড। বুঝছে না? আর থার্ড কন্ডিশনে ওই যে হ্যাড আর হ্যাভ। বুঝছে? তার মানে এটা কোন কন্ডিশনে আছে আমার, সেকেন্ড কন্ডিশন। অ্যান্সার হবে কি সি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সি। এটা তার বাকিগুলি দেখানোর কিছু নেই, তাই না? কেন কিছু নেই, জিরো কন্ডিশন মানে কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস কি প্রেজেন্ট, ঠিক আছে না? আর ফার্স্ট কন্ডিশন মানে কি ইফ প্লাস, হ্যাঁ, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস কি বা প্রেজেন্ট কমা, ইফ প্লাস প্রেজেন্ট কমা কি ফিউচার, রাইট? আর সেকেন্ড কন্ডিশন কি ইফ প্লাস ইফ প্লাস
পাস্ট ইনডিফিনিট সেই সাথে আমার থাকবে কি সাবজেক্ট প্লাস উড অথবা কি উড অথবা কুড প্লাস V1। তাহলে আমার এখানে কি এই ফরম্যাটে আছে না, আই উড বাই সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট আছে আই প্লাস, আমি আবারও দেখাই দিচ্ছি, অনেকে মাত্র ঢুকলো তো এই কারণে তাদের দিকে তাকে আবার দেখাই দিতে হয়, বুঝতে পারছেন? আর আপনাদেরও তো দেখেন এখন দেখতে দেখতে বিরক্ত লাগতেছে না, যে পারতেছি তো, এই বিরক্ত লাগা মানে আপনি পাকা হয়ে গেলেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, সবাই লিখছে না? হুম, সবাই লিখছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরেরটা চলে গেলাম। পরেরটা আবার কি বলছে দেখেন, হ্যাড নট ইউ স্টাডিড হার্ড, এই যে দেখেন হ্যাড নট তার মানে কি হ্যাড বলছে, প্লাস আবার কি স্টাডিড তার মানে কি V3 বসছে, তার মানে আরেক পাশে কি আসবে, উড হ্যাভ বা কি কুড হ্যাভ বা কুড হ্যাভ আসবে। দেখেন তো উড হ্যাভ কোথায় আছে, এখানে উড হ্যাভ আছে, ঠিক আছে, আবার কি হ্যাঁ, আবার উড নট হ্যাভ আছে, ঠিক আছে, আবার কি উড নট হ্যাভ আছে, এখানে উড নট হ্যাভ, আবার উড হ্যাভ বিন, এটা তো আগেই কাটা। তাহলে এখন কি বলছে দেখেন, হ্যাড নট ইউ স্টাডিড হার্ড তার মানে কি কঠোর পরিশ্রম না করে, হ্যাঁ, তুমি কি জীবনে কি সাকসেস হতে পারবা না। আমরা এটা বলি না, কঠোর পরিশ্রম না করলে তুমি কি এক পাশে নেগেটিভ হলে আরেক পাশে কি হতে পারবা না। তাহলে এটা সবার অ্যান্সারটা কি হবে, সি 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 সি। আর এখানে দাঁড়ালো কি কঠোর কঠোর পরিশ্রম না করলে তুমি সাকসেস হতে পারবা, এটা মিললো না। আবার কঠোর পরিশ্রম না করলে তুমি ফেল করতে পারবা না, এটা মিলে, এগুলি মিলে না। হ্যাঁ, দেখছেন এগুলিকে ধাঁধা লাগায় দেয় চোখের মধ্যে। আর এখানে কি উড নট হ্যাভ সাকসিডেড, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, জীবনে সফলতা আসবে। হ্যাঁ, আপনার ইচ্ছা শক্তি আপনাকে সফলতার দ্বারকোনায় নিয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? লেখা শেষ? আচ্ছা, 16 অনেকে লিখতেছেন এ, হ্যাঁ, তার মানে কি বুঝতে সমস্যা হইলো, 16 ক লিখছেন, অর্থ এখানে কি হ্যাড নট ইউ স্টাডি, তুমি পরিশ্রম না করলে তুমি কি সাকসেস, তুমি সাকসেস হবা, এরকম পরিশ্রম না করলে সাকসেস হওয়া যায়, পরিশ্রম না করলে তুমি সাকসেস হতে পারবা না। নেগেটিভ শোনা গেলেও এটা কিন্তু একটা পজিটিভ সেন্স, তাই না? ওকে, সবাই লিখছে না, সাব্বাস। তারপর দেখেন পরেরটা, ইফ দে ড্যাশ অ্যারাইভড অন টাইম দে উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন। এখন দেখেন ইফ দে, এখানে ইডি আছে অ্যারাইভড, দেখছেন ইডি আছে, ইডি মানে কি এখানে আমাকে হেড বসাতে হবে, আবার এখানে কি দে উড নট, আবার হ্যাভও আছে, তার মানে সবই ঠিক আছে। এখন এটা কোনটা বুঝতেছে, ও তো আসবেই না, হ্যাঁ, উডও আসতেছে না, উড হ্যাডও আসতেছে না, আসবে কি হ্যাড। সবাই দেখেন তো ঠিক আছে কিনা, সবাই বুঝছি কিনা? ইফ দে হ্যাড অ্যারাইভড অন টাইম, যদি তারা ঠিক সময় মতো পৌঁছাইতো, দে উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন, তাহলে তারা কি ট্রেনটা মিস করতো না। পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ সবাই। ওকে, পরেরটা চলে গেলাম আমরা। পরেরটা এখানে কি বলছে দেখেন, ইফ দ্য প্যারেন্টস উড হ্যাভ শোন মোর ইন্টারেস্ট the daughter would have been in college now. Here the best alternative for the underline part. Underline part এর best alternative কি? তার মানে underline পার্টটা আমার ভুল আছে, এটা আমাকে সংশোধন করতে হবে। এটা কি প্রাথমিক শিক্ষক নিয়োগ কততে আসছে, 2023। দেখেন কত বড় একটা দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, যখন এরকম আন্ডারলাইন থাকবে তখন আমাকে দেখতে হবে আন্ডারলাইনের পরের অংশটা কি আছে। তা পরের অংশ দেখেন দ্য ডটার মানে কি সাবজেক্ট আছে, ঠিক আছে, প্লাস আবার উড হ্যাভ আছে, সাবাস, ঠিক আছে, উড হ্যাভ আছে, হ্যাঁ উড হ্যাভ আছে, যেহেতু উড হ্যাভ এখানে দিয়েই দিছে, উড হ্যাভ বিন ইন কলেজ, তার মানে কি ওই পাশে আমার কি দাঁড়াচ্ছে, আমার হ্যাড হইতে হবে। তাহলে এখানে কি দাঁড়াবে দেখেন, ইফ দ্য প্যারেন্টস উড হ্যাভ, এই পাশে উড হ্যাভ, এই পাশে উড হ্যাভ, তার মানে এটা আমার অ্যান্সার হচ্ছে না। অনলাইনে যারা আছে বুঝছি না। আবার দেখেন এই পাশে উড হ্যাভ আছে, আবার এখানে কি সেকেন্ডেও, মানে তার মানে কি উই উড হ্যাভ আর এই উড হ্যাভ কি দুটো একসাথে মিলবে, এটাও মিলবে না। আবারও দেখেন এখানে উড হ্যাভ আছে, তার মানে এটাও আমার মিলছে না। এক পাশে উড হ্যাভ থাকলে আরেক পাশে হ্যাড থাকতে হবে, এটাই 1 ঘন্টা যাবত এটাই বলতেছে, তার মানে এখানে কি আছে, হ্যাড আছে। আমার অ্যান্সারটা হচ্ছে বি। বাহ, সবাই তো বেশ লিখতেছেন, বেশ করতেছেন, হ্যাঁ বেশ ভালো করতেছেন, ঠিক আছে। অ্যান্সার কি আসতেছে, বি। পারবো না ইনশাল্লাহ। তারপর দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, ড্যাশ, এখানে দেখেন এই যে আই
এখানে একটা আইডি আছে তাই না? দেখেন এটা আমি কি লিখলাম, আই উড। আবার এখানে কি লিখলাম, আই হ্যাড। অনলাইনে যারা আছেন একটু খেয়াল করেন, হ্যাঁ এখানে কি লিখলাম, আই আই হ্যাড। এই আই উডের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আই কমা ডি অ্যাপোস্ট্রফি ডি। আই হ্যাড এর সংক্ষিপ্ত ফর্ম কি, আই অ্যাপোস্ট্রফি ডি। চমৎকার একটা কোশ্চেন, খেয়াল রাখেন। বাট কখন আমরা বুঝবো এটা আই উড, এবং কখন বুঝবো এটা আই হ্যাড? যদি দেখি এটার পরে কি থাকে, V3 থাকে, তখন বুঝবো হ্যাড দিয়ে করা। আর যদি দেখি V1 থাকে, তখন আমরা বুঝবো এটা উড দিয়ে করা। কারণ উইল, উড, ক্যান, কুড, মে, মাই, শেল, শুড, মাস্ট, অট টু, এগুলির পর নর্মালি কি হয়, V1। তাহলে এখানে এটা আপনারা বলেন আই উড নাকি আই হ্যাড কোঅপারেট? আই উড। কেন এটা আই উড হবে? এখানে দ্বারা আই উড বুঝাচ্ছে তাই না? কেন এটা আই উড হবে? কারণ এটা কোঅপারেটেড যদি থাকতো তখন হ্যাড হইতো, বাস। তার মানে কি, এক পাশে আমার এখানে কি দাঁড়াইলো, উড দাঁড়াইলো, ঠিক আছে? তাহলে এই পাশে আবার কি আসতেছে, হ্যাঁ, তাহলে এক পাশে যদি উড হয় তাহলে ওই পাশে কি হবে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হবে, রাইট? তাহলে এখানে দেখেন, ইফ আই হ্যাড মাচ মানি, ঠিক আছে, আই উড কোঅপারেট উইথ ইউ। তার মানে কি, যে হ্যাডের পর কিন্তু V3 নাই, হ্যাডের পর V3 আছে নাই, তার মানে এটা কি পাস্টে আছে, এটা কি পাস্টে আছে। তার মানে এখানে শূন্যস্থানে কি হইতে পারে, ইফ আই হ্যাড মাচ মানি, এটা হইতে পারে যদি আমার কাছে অনেক টাকা থাকতো, আই উড কোঅপারেট কি উইথ ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। আবার কি বলছে, হ্যাড আই হ্যাড মাচ মানি ডট 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 অ্যাড, এটাও কিন্তু অ্যান্সার হইতো, বাট এখানে কি অ্যাড আছে, অ্যাট ইউ কখনো হয় না, এটার জন্য এটা কাটা। তারপর কি বলছে, ইফ আই হ্যাভ মাচ মানি, যেহেতু এখানে উড দিছে, হ্যাভ তো আসবেই না, আসবে এই শূন্যস্থান, মানে এখানে হচ্ছে আমার অ্যান্সারটা লিখতে হবে। আবার কি বলছে, হ্যাড আই হ্যাভ, হ্যাড থাকলে এখানে কখনো হ্যাভ থাকে না, হ্যাডের জন্য হ্যাড চলে আসে, তার মানে এটাও কি গ্রামাটিক্যালে পুরোটাই এটা এরর, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি বলছে দেখেন, যেহেতু এটা উড দিয়ে করছে, তার মানে এখানে আমার কি আসবে, হ্যাড প্লাস কি হ্যাড আসবে, নাকি ইফ আই হ্যাড মাচ মানি পাস্টে আসবে? আচ্ছা, এখানে হইলো না কোন কারণে, এই এটার কারণে, এটার কারণে কিন্তু এটা হচ্ছে না, তার মানে কিন্তু দুটাই অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে? এই হ্যাড দ্বারাও কিন্তু ইফ বুঝাচ্ছে। হ্যাড যদি শুরুতে দিয়ে করেন, হ্যাড আই হ্যাড মাছ, মানে যদি আমার কাছে কি অনেক টাকা থাকতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি আছে, ইফ আই হ্যাড মাছ মানে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? যেহেতু এখানে উড আছে, তার মানে এখানে আমি কি পাস্ট ইনডিফিনিট বসাবো, আর এখানে আমি কি বসাবো, এখানে ওই লাস্টে কোঅপারেট উইথ ইউ। বুঝছি না সবাই? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, এ। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, এ। অনলাইনে যারা আছে সবাই বুঝতে পারছে? সবাই বুঝতে পেরেছে? সাব্বাস, চমৎকার একটা কোশ্চেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর 2023 কোশ্চেন। এখানে কিন্তু সবারই ভুলে যেত, অনেকেরই ভুলে যেত, বুঝছেন? এগুলো একটু খেয়াল করবেন, এগুলো আবারও রিপিট হবে, দেখবেন। ইফ ওয়েদার forecasters dash warnings of storms on time, telecommunications companies dash to take steps to protect their satellites. আচ্ছা, কি বলছে, ইফ ওয়েদার ফরকাস্টার ড্যাশ ওয়ার্নিংস অফ স্টর্মস অন টাইম, টেলিকমিউনিকেশন কি কোম্পানিজ ড্যাশ টু টেক স্টেপস টু প্রোটেক্ট দেয়ার স্যাটেলাইটস। এখন এটা কিভাবে মিলাবো? এখানে দেখেন, একটা আছে কুড হ্যাভ, আরেক পাশে কি আছে, হ্যাড বিন। এরকম কোন ফরম্যাট দেখাইছে? কুড হ্যাভ থাকলে হ্যাড বিন হবে, এরকম কোন ফরম্যাট দেখানো হয়েছে? দেখানো হয় না, তার মানে এটা আমার মিলছে না। আবার এখানে আছে কুড বি, এই পাশে আছে উইল বি, না এরকম কুড বি, কোনো বি দিয়ে কোনো কাজ আমরা শিখি নাই। আচ্ছা, এখানে কি বলছে, ক্যান প্রোভাইড, আরেকটা কি বলছে, উড হ্যাভ বিন এইবল। আবার এখানে কি বলছে দেখেন, কুড প্রোভাইড, আবার কি বলছে, উড বি এইবল। এখন দেখেন এই দুইটা থেকে কোনটা অ্যান্সার হবে, সবাই বলেন, এই দুইটা থেকে কোনটা অ্যান্সার হবে? এই দুইটা থেকে কোনটা অ্যান্সার হবে? হোয়াট উড বি দা অ্যান্সার? দেখেন, এখানে কোনটা আসবে তাহলে বলেন, কোনটা আসবে? দেখেন, কোনটা আসবে দেখেন, এখানে কি আসবে দেখেন, এটাও কাটছে, এটাও কাটছে, আবার আমি এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, ঠিক আছে?
হ্যাঁ, এটা আপনাদের কনফিউশনের জন্য বলতেছে। আপনারা সবাই বলে আমি অ্যান্সার বলবো না, এখানে সঠিক অ্যান্সার আছে। আপনারা বলেন সঠিক অ্যান্সার কোনটা, আমি ইচ্ছা করে কেটে দিচ্ছি, বলেন। প্রশ্ন, ইফ ওয়েদার ফরকাস্টার, হ্যাঁ, কুড হ্যাভ বিন প্রোভাইডেড ওয়ার্নিংস। ঠিক আছে, কি বলছে? কুড হ্যাভ বিন প্রোভাইডেড। এখানে একটা শব্দ আছে, একটু খেয়াল করেন কিভাবে মিলাবেন, এগুলি বোঝাটা ইম্পর্টেন্ট। কুড হ্যাভ বিন, এটা কি ওয়ার্নিংস আছে না? তাহলে এই প্রোভাইড একটা ভার্ব না? হ্যাঁ, প্রোভাইড কি একটা ভার্ব, ওয়ার্ন একটা কি সতর্ক করে, এটাও কি একটা ভার্ব। দুইটা ভার্ব পাশাপাশি বসলে পরের ভার্বটা কি হয়ে যায়? আইএনজি হয়ে যায়। কথাটা বুঝছেন? তার মানে ওর এখানে একটা কি থাকতে হবে? ভার্ব থাকতে হবে। তাহলে এখানে দেখেন কুড বি প্রোভাইডিং, প্রোভাইডিং ওয়ার্নিং হয়, তার মানে এটা পুরোটাই কি কাটা। অনলাইন খেয়াল করবেন কি শিখাচ্ছে, কি দেখাচ্ছে, কিভাবে মিলাবেন একটু খেয়াল করবেন। জাতীয় সংসদ সচিবালয় ব্যক্তিগত কর্মকর্তা 2023-এর করছেন। আবার কি বলছে? ক্যান প্রোভাইড, যদি বলতেন ইফ ওয়েদার ফরকাস্ট ক্যান প্রোভাইড কি ওয়ার্নিং, ক্যান দিয়ে কি কোনো কিছু আমরা শিখছি? এখানে আমরা ক্যান দিয়ে কোনো কিছু শিখি না, এটাও বাদ। আচ্ছা, এখানে আবার কি বলছে? কুড প্রোভাইড, হ্যাঁ আমরা কুড প্রোভাইড, কুড দিয়ে শিখেছি। আবার কি বলছে? উড বি এইবল। তাহলে এক পাশে যদি কুড থাকে আরেক পাশে কি উড থাকবে? কি থাকবে? হ্যাড থাকা উচিত। এক পাশে কুড থাকলে আরেক পাশে কি থাকবে? হ্যাড থাকবে। তার মানে এটা আমার কোনোভাবেই মিলছে না। এখন দেখেন প্রথমটার কাহিনী কি, কুড হ্যাভ প্রোভাইডেড, এখানে যদি আমরা বসাই কুড কি হ্যাভ প্রোভাইডেড, কুড হ্যাভ প্রোভাইডেড, তার মানে কি কুড হ্যাভ প্রোভাইডেড ভার্ব প্লাস আইএনজি হইছে? হইছে। যদি এটাকে আমরা ওয়ার্নিংস অফ স্টর্মস অন টাইম টেলিকমিউনিকেশন কোম্পানিজ হ্যাজ টু টেক স্টেপস, তার মানে কি এটার সাথে এখন কি দাঁড়াচ্ছে? হ্যাড বিন কি এই বল, এই এক নাম্বারটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এটাই হচ্ছে আমার কি কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কেন এটা কারেক্ট অ্যান্সার? তাহলে এখানে হ্যাড বিন এবল, কুডের সাথে উড, এক পাশ কুড থাকলে আরেক পাশ উড জীবন হবে না, কাটছেন। ধরেন আপনি বুঝলেনও না, হ্যাঁ এটা বলতেছে এটা কাটলেন। ক্যানের সাথে এখানে কি উড, এটা আমরা করি নাই, কাটলাম। কুড বি প্রোভাইডিং, কুড বি প্রোভাইডিং জীবন হবে না, কাটলাম। তার মানে অপশন টেস্ট থাকলে এই নাম্বারটাই মিলে। এখন সঠিক অ্যান্সার কিভাবে আসে, এটা কেন হইলো একটু খেয়াল করেন। ঠিক আছে, তাহলে এখানে কি হলো দেখেন, ইফ ওয়েদার ফরকাস্টার্স কুড হ্যাভ প্রোভাইডেড ওয়ার্নিংস, যদি ও আমাদেরকে কি করতো অফ স্টর্ম, ঝড়ের ওয়ার্নিংটা যদি ওরা আমাকে কি দিত, কারা দিত? ওয়েদার ফরকাস্টার অন টাইম টেলিকমিউনিকেশনস কোম্পানিজ, তা টেলিকমিউনিকেশন কোম্পানির থ্রুতে কি যদি আমাদের এগুলি ওয়ার্নিং করে দিত, তাহলে কি হ্যাড বিন এবল টু টেক স্টেপস, তাহলে আমরা কি করতে পারতাম? তাহলে আমরা হ্যাঁ টেক টু স্টেপস টু প্রোটেক্ট দেয়ার স্যাটেলাইট, তখন আমরা এটাকে কি হ্যাড বিন এইবল, হ্যাড বিন এইবল দ্বারা কি বোঝাচ্ছে এখানে? যে তাহলে আমরা স্যাটেলাইটটাকে প্রোটেক্ট করতে পারতাম। বুঝতে পারছেন? যেহেতু এখানে কোডের সাথে উড এগুলো আসবে না, এগুলির সাথে আসবে না, তখন এই করতে পারতাম। এটার সাথে আবার কি দাঁড়াচ্ছে? হ্যাড বিন এইবল। বুঝতে পারছেন? তখন এই কারণে আসতেছে হ্যাড বিন এইবল। হ্যাড বিন এইবল দ্বারা মানে কি এটা এটা করতে পারতো। ঠিক আছে, আইএনজির সাথে এস হলো কেন? কোথায় আইএনজির সাথে? হ্যাঁ, ও আচ্ছা, এটা এটা হচ্ছে টাইপিং মিস্টেকের। ঠিক আছে, ওয়ার্নিংস, ওয়ার্নিংস তো আর হবে না, এখানে কি ওয়ার্নিং। তার মানে দেখেন এখানে যখন দেখবেন কোনো কিছুই বুঝেন অপশন টেস্ট করবেন, একটার সাথে একটা দেখলে আপনি বুঝবেন যে এটা মিলছে কি না। ঠিক আছে, এরকম দিয়ে দেয়। হ্যাঁ, একদম বুঝতে পারছেন? অনলাইনে যারা আছে এটা সবাই সবাই বলেন সবাই বুঝতে পারছে কিনা, ক্লাস কেমন লাগলো, ঠিকঠাক সবাই আমরা নোট করতে পারছে কিনা, ব্যাখ্যাগুলি বুঝছে কিনা। ঠিক আছে, সবাই নোটগুলি আমরা এখানে সুন্দর মতো করতে পারছে কিনা। সবাই নোটগুলি করতে পারছেন কিনা, সবাই বুঝে আইএনজির সাথে এখানে অ্যাস হবে না। হ্যাঁ? আলহামদুলিল্লাহ, ফাটাফাটি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি সলভ করলাম। হ্যাঁ, প্রথম দিকে তো ধাপধুপ করে অ্যান্সার করলেন, তারপরে আস্তে আস্তে দেখেন কিভাবে কি হইলো সবকিছু। হ্যাঁ, ভালো ক্লাস। হ্যাঁ, আস্তে আস্তে একটু দেখি সবাই বুঝতে পারছে কিনা, একটু লেখেন। ঠিক আছে, আপনারা বলেন ইনশাল্লাহ এখান থেকে। আলহামদুলিল্লাহ, অ্যামেজিং ক্লাস। এখান থেকে কোনো ধরনের কোশ্চেন আসলে মানে আপনাদের কি মানে ভুল হবে কিনা এটা একটু কনফার্ম করেন। জি স্যার, আমার ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা।
একটা ইংলিশের সেন্টেন্স মেকিং এর অনেক সিস্টেম আছে ভাই। আমরা তো নর্মাল সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে পড়ি। আপনি জানেন এখানে ওয়ার্নিংস আছে না, এই অ্যাস দিয়েও কিন্তু সঠিক হয়। এটা যদি অ্যাস নাও দিত তারপর কি হইতো, সঠিক হইতো। ঠিক আছে, ওকে। হুম, স্যার। ও বন্ধু রে, অন্তরে প্রীতির আগুন ধরাইলা। স্যার কি আগুন ধরাইলেন কোন তো? হ্যাঁ হ্যাঁ, কি আগুন ধরাইলেন? অনেক সুন্দর সুন্দর আগুন ধরাইলেন, তাই না? আচ্ছা, সুখবর অনেক আছে যে আমরা অনেক জব মেডিসিন অনেক মনে করেন যে আপনাদের জন্য অনেক কিছু করতেছে, প্ল্যান গুলা দেখতেছেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু হবে, জব সেক্টরে ভালো কিছু হবে। বিসিএস নিয়ে আমরা অনেক কাজ করতেছি ইনশাল্লাহ। যারা সুখবর দিতেছি 45তম বিসিএস আপনাদের যারা পরিচিত যারা ভাইবা দিবে এবার 45তম বিসিএস পরীক্ষা লিখিত পরীক্ষা যারা টিকছে তাদের আমাদের ভাইবা ক্লাস আগামীকাল অনুষ্ঠিত হবে। আর আমরা মক সরাসরি জব মেডিসিন আমরা ভাইবা নিব সরাসরি, এবং এই ভাইবাগুলো একদম পিএসসির সাবেক যারা মেম্বার আছেন তাদের দ্বারা এবং বর্তমান রানিং যারা বিভিন্ন বড় বড় পোস্টে যারা আছে তাদেরকে দিয়েই কিন্তু আমরা এই ভাইবা বোর্ডটা পরিচালনা করবো, একদম পিএসসি স্টাইলে আমরা ভাইবা নিব। সুতরাং আপনাদের যারা পরিচিত যারা আছে, আপনাদের কোনো বোন ভাই বোন আত্মীয় স্বজন যদি থাকে বা 45তম বিসিএস ভাইবা দেয়, তাহলে অবশ্যই আমাদের সাথে একটু আমাদের যোগাযোগ করতে বলুন। আমরা সবাইকে বিনামূল্যে, কোনো টাকা পয়সা নিব না, একদম পুরা একদম পাবলিক সার্ভিসের মতো। এর আগে আমরাও কিন্তু এরকম একটা ভাইবা আয়োজন করেছিলাম আমাদের সমরচন্দ্র পাল স্যারকে দিয়ে। এবারও কিন্তু আমরা সেভাবে আয়োজন করতেছি আপনাদের জন্য, এবং এটার জন্য কোনো টাকা পয়সা আমরা নিব না। ভাইবার জন্য কোনো ধরনের কোনো টাকা পয়সা কিন্তু ইনশাল্লাহ নিব না। এইটা আসলে আমাদের একটা প্রমিস। এবং আমরা প্রাইমারি ভাইবা বলে, নিবন্ধন ভাইবা, সবকিছু ভাইবাগুলোই কিন্তু আমরা নিয়ে থাকি। আর ভাইবা আর 10 থেকে 20তম গ্রেডের যারা প্রতিনিয়ত চাকরি পরীক্ষা হয় তাদের জন্য কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু আমরা ভাইবার আয়োজন করে থাকি। না, ভাইবা কিন্তু একটা বড় একটা ফ্যাক্ট এখানে, বুঝছেন? যে অনেকে পায় পরীক্ষা টিকে কিন্তু ভাইবা বোর্ডে যান, ভাইবা থেকে আউট হয়ে যান। ভাইবা বোর্ড থেকে যেন আউট না হন, এক্ষেত্রে দিক নির্দেশনামূলক আগামীকাল কিন্তু আমাদের লাইভ সেশন আছে। যাই স্যার আসল মানে আগুন লাগবে, নাজির স্যার আসলো বলে। শফিক তুমি সুন্দর একটা কথা বলেছেন, বা যেই হোক। আর স্যারের ক্লাসটা কেমন লাগলো একটু কথাটা বলে দেন, কারণ আমাদের কিন্তু এটা কিন্তু বলতেই হবে যে আমি দেখেছিলাম যে স্যারের ক্লাসগুলো কিন্তু অস্থির ক্লাস ছিল। এই যে ইফ ওয়েদার ফোরকাস্ট ড্যাশ, ওর বাবা, এটা আমি উচ্চারণ করতে আমার দাঁত ভেঙেছে, কারণ এটা তো বাংলা তো আর না। স্যার কিন্তু অনেক সুন্দর করে লিখছে, স্যার হাতের লেখাটা একদম পুরাটাই কিন্তু আমি দেখেছি, পুরা একদম মানে অনেক সুন্দর, মানে কি এক কথায় অসাধারণ স্যারের কিন্তু। আর আমরা চাচ্ছি যে যারা বিশেষ করে যারা প্রাইভেট ইউনিভার্সিটি, যারা আশুলিয়ার দিকে যারা আছে, প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়েন, আমরা চাচ্ছি যে আশুলিয়ার দিকে কিছু একটা করতে, এদিকেও কিছু একটা করবো বিসিএস প্রার্থীদের জন্য, যাতে তাদের প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টদের জন্য আমরা কিছু একটা করব, যাতে তারা পড়াশোনার ফার্স্ট ইয়ার থেকে যে তারা পড়তেছে তাদের যেন আমরা একটা আয়তায় নিয়ে আসতে পারি। এবং আপনারা যারা বিজিএস যারা আছেন, যারা ল ডিপার্টমেন্টের যারা আছে, যারা বার কাউন্সিলে পরীক্ষা দেন বা বিজিএস যারা পরীক্ষা দেন, এই বিজিএস এবং বার কাউন্সিল তারা পরীক্ষা দেন, তাদের জন্য আমরা কিছু একটা করব খুব শীঘ্রই। খুব শীঘ্রই আমরা উদ্বোধন করব। আপনাদের যারা লতে যারা পড়াশোনা করেন, আপনারা এখানে লয়ের স্টুডেন্ট আছেন অনেক, যারা বিজিএস পরীক্ষা দেন এবং যারা বার কাউন্সিলে পরীক্ষা দেন, তাদের জন্য আমরা স্পেশাল কিছু একটা করব আপনাদের জন্য খুব শীঘ্রই, সেটা আপনারা জানতে পারবেন, লঞ্চ করবো আমরা। এবং সেটা মানে পুরা বস যারা আছেন এই লেভেলের যারা, তাদেরকে দিয়ে কিন্তু এগুলো আমরা ক্লাসগুলো পরিচালনা করব। এটা এটা অনলাইনে অফলাইনে উভয় জায়গায় আপনারা ক্লাস করতে পারবেন। আপাতত আমরা শুরু করব আশুলিয়া, ঠিক আছে, এই জিনিসটা আমরা শুরু করব ঢাকা মিরপুর আমাদের করব, এবং আশুলিয়ার দিকে আমরা করব, বিশেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, এখানে আমরা করার প্ল্যান আছে। আর দ্বিতীয়টা হলো আমাদের বরিশাল ক্যাম্পাস, জব মেডিসিন বরিশাল ক্যাম্পাস, এখানে আমরা শুরু করব। তো এখানে আমরা শুরু করব আমরা অফলাইন আপাতত বরিশাল এবং জব মেডিসিন ক্যাম্পাস এবং ঢাকা মিরপুর ক্যাম্পাস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ক্যাম্পাস। আশা করি এই 3 জায়গায় আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। আপনাদেরকে এই সুখবরটা দিয়ে রাখবো, যারা লতে যারা আছেন তাদের জন্য আমরা আপাতত আমরা শুরু করবো। তো লয়ের জন্য আমরা মিরপুর 10 শাখায় আমরা শুরু করব এবং বরিশাল শাখা আমরা শুরু করব। স্পেশাল যারা লয়ের, যারা বার কাউন্সিল এবং বিজিএস যারা পরীক্ষা দেবেন, তাদের জন্য বেস্ট অফ মানে আমরা সার্ভিসটা আমরা ইনশাল্লাহ দিব। শুধু আপনারা সবসময় লেগে থাকবেন, চাকরির জন্য লেগে থাকবেন ইনশাল্লাহ। লেগে থাকলে কিন্তু হবে। আমরা যে পড়াশোনা যেগুলো পড়াই, এগুলো দেখবেন যে কমন পড়ে কিনা। আজকে দেখেন অনেকে চাকরি পরীক্ষা দিয়েছেন, অনেকে কল দিয়েছেন, কিন্তু তবে আজকে কারিগরির পরীক্ষাটা একটু কঠিন হয়েছে, এটা আমরা সবাই জানি। অফিস সহায়ক হিসেবে যে পোস্টের চাকরি, কিন্তু প্রশ্নটা করেছে তার চেয়েও কঠিন, বিসিএস এর চেয়ে কঠিন একটা প্রশ্ন করছে। এটা মোটেও কাম্য না। যে একটা গরিব মার্কা চাকরি, তাতে যে কি পরিমাণ কঠিন প্রশ্ন করছে, এটা খুবই খারাপ লাগছে আমার কাছে প্রশ্নটা। যে প্রশ্নটা সব কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো এই চাকরি পরীক্ষাগুলো যে দিবেন, এই ক্ষেত্রে কি আপনার ভালো মানের একটু হ্যান্ড নোট দরকার, ভালো মানের একটু গাইডলাইন দরকার, একটু পড়াশোনা কোন কোন জিনিসগুলো পড়বেন এগুলো কিন্তু খুবই দরকার।
তা আমরা আপনাদের সাথে আমি চাচ্ছি যে আগামীকাল আপনাদের সাথে একটা জুম মিটিং করব আপনাদের সাথে, যারা আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন, আমি মমিনুল স্যার আলাদা আলাদা কোর্সে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কথাগুলো আমরা শুনবো। আপনারা ওয়েবসাইট তৈরি করতে বলছেন, আমরা অনেক কষ্টে আপনাদের জন্য ওয়েবসাইট তৈরি করে দিয়েছি, আপনাদের কথাগুলো শুনবো। যে যে কোর্সে যারাই ভর্তি হয়েছে, প্রত্যেকটা কোর্সের ভিতরে ঢুকে ঢুকে আমরা আপনাদের কথাগুলো শুনবো, আপনাদের সাথে সরাসরি আমরা জুম মিটিং এর মাধ্যমে কথাগুলো বলবো, আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো, শুনে আপনাদের আমরা পরামর্শ দিব, যেভাবে ভেবে পড়েন, কতটুকু পড়বেন, কিভাবে পড়বেন, এইগুলো। যাদের 2025 সালের ভিতরে একটা চাকরি লাগবে, যাদের একটা চাকরি হলে হলো সরকারি, তাদের সাথে আবার আলাদা আমরা আলোচনা করব। এর আগে জুম মিটিং করছিলাম, যে জুম মিটিং আমরা বিসিএস ছিলেন, প্রাইমারি ছিলেন, নিবন্ধন ছিলেন, অনেক স্টুডেন্ট ছিলেন, যে কারণে আপনারা কথা বলতে পারেন নাই, মানে একদম হজবরল হয়ে গেছিল। তা আমরা আশা করতেছি আগামীকাল আমরা একটা যে জুম মিটিং করব, সেটা আলাদা যারা বিসিএস ক্যান্ডিডেট আছেন, আমরা বিসিএস নিয়ে শুধু বিসিএস নিয়ে আলোচনা ওই ক্যান্ডিডেটদের সাথে বিসিএস নিয়ে বলবো, এবং আপনার কোন সাবজেক্টে দুর্বলতা, আপনার কথাগুলো মুখ থেকে আমরা শুনবো। আবার আমরা প্রাইমারি যারা পরীক্ষা দিবেন, প্রাইমারি সেক্টর, তাদের আমরা আলাদা করে নিব, তাদের সাথে আলাদা জুম মিটিং করব। এবং আপনারা যারা মনে করেন 10 থেকে 20টা, যাদের 2025 সালের মধ্যে একটা চাকরি দরকার, বিভিন্ন মনে করেন 4টা-5টা মন্ত্রণালয় আপনার আবেদন করা আছে, তাদের নিয়ে একটা আমরা জুম মিটিং করবো, যে আপনার লিখিততে দুর্বল কিনা, প্রিলিতে দুর্বল কিনা, কোন সাবজেক্টে দুর্বল, কোন সাবজেক্টে ক্লাসটা বেশি দেওয়া দরকার। অনেকে বলতেই পারেন যে স্যার ইংরেজি ক্লাসটা একটু বাড়িয়ে দেন, তাহলে ওই কোর্সের ভিতরে আমরা ইংরেজি ক্লাসটা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের পরামর্শ নেবে এবং আপনাদের স্টুডেন্টের কোয়ালিটি আমরা একটু আলাদা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যে বিভিন্ন যে কোর্সে ভর্তি আছেন, অনেকের কোয়ালিটি হাই, মাশাআল্লাহ ম্যাথ ভালোই পারেন, আবার অনেকে আছে একটু লো, আবার আছেন মধ্যম পন্থা। এটুকু একটু আলাদা করতে হবে আমাদেরকে। কেন এগুলো করতে হবে জানেন? কারণ অনেকে আমাদের ফোন দিয়ে বলেন যে স্যার এইরকম যদি স্যার যদি এত ঝিমাই ঝিমাই পড়ায় তাহলে হয়। আমি কি শোনো, ঝিমাই ঝিমাই ঝিমানোর মানুষ আছে, আবার কেউ স্যার ওই স্যার খুব স্পিডে পড়ায়, এইরকম একটু হ্যাম্পার হয়। এই জন্য আমরা যারা একটু বেশি অনার্স ফার্স্ট ইয়ার থেকে যারা প্রস্তুতি নিতেছেন, তারা আমাদের এখানে যারা ভর্তি আছেন, তাদের অনেক পারেন আপনারা, তাদেরকে আমরা আলাদা করব। যাদের একটু মধ্যম পন্থা আছে তাদের একটু আলাদা করে নিব, এবং যাদের একদম বেসিক দুর্বল, একদম যারা দুর্বল স্টুডেন্ট বলতে যাদের বুঝি আমরা, যে তারা জব বিষয়ে তেমন কিছু জানেই না, ম্যাথে অনেক দুর্বল, ইংরেজিতে দুর্বল, বাংলায় দুর্বল, তাদেরকে আমরা একটু আলাদা করে নিব। এই আলাদা আলাদা করে আমরা ভাগ করে আপনাদের সাথে জুম মিটিং আগামীকাল থেকে আমরা শুরু করব। এবং যারা নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য যারা ভর্তি হয়েছে তাদের সাথে কথা বলবো। অলরেডি কিন্তু নিবন্ধনের লিখিত কিন্তু অনেকগুলো, আগামীকাল আমরা তালিকা দিয়ে দিব যে কোন কোন সাবজেক্টের হ্যান্ড নোট আপনারা আগামীকাল দিয়ে দিবেন। আগামীকাল কিন্তু 5টা সাবজেক্টের আপনারা হ্যান্ড নোটের আমাদের নাম ঠিকানা দিবেন, তাদেরকে আমরা হ্যান্ড নোট পাঠাবো। আপনারা আস্তে আস্তে ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ আগামী মাসে 10 তারিখের মধ্যে আমরা বলেছি যে নিবন্ধন লিখিত কোর্সে যারা ভর্তি হয়েছেন সকল সাবজেক্টের আপনাদের হ্যান্ড নোটগুলো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা কিন্তু কথা দিয়েছি আপনাদেরকে, তাই এই কথাটা যেন আপনাদেরকে আমরা রাখতে পারি। ওকে, আপনাদের হ্যাঁ, এই যে অনেকে ওয়েবসাইটে যারা যুক্ত হতে পারেন না এখনো, আমাদের হটলাইন নাম্বারে কল করে আপনি ওয়েবসাইটে যুক্ত হয়ে নেবেন যারা যুক্ত হন। আজকে একটা খারাপ লাগছে, একজন ভাই আজকে কল দিয়েছেন, আমাদের পুরাতন স্টুডেন্ট ছিলেন, তিনি 2023 সালে ভর্তি হয়েছিলেন আমাদের এখানে। এখন 2023 সালে ভর্তি হয়েছিলেন, হঠাৎ আজকে ফোন দিয়ে বলেন যে স্যার আমার গ্রুপও খুঁজতে পাই না, আমি যে আমার ক্লাসও খুঁজতে পাই না। 2023 সালে ভর্তি হয়েছে, সে এখন খুঁজতেছে। দেখেন, এখন তো ফেসবুক গ্রুপ অনেক ক্লাস কিন্তু রিমুভ করে দেয়। আপনারা জানেন যে ফেসবুক গ্রুপ অনেক রেস্ট্রিকশন দিয়েছেন, ওই ভিডিও এখন আর ওরকম রাখে না। এখন সে যে ওই 2023 সালে ভর্তি ছিল, এতদিন পর 23 সাল গেল, 24 মানে সে প্রায় বললো যে সে 1.5 বছর আগে ভর্তি ছিল। তো অনেক ভিডিও ক্লাস কিন্তু ডিলিট হয়ে যায়। আমি বললাম যে এখন আমরা ওয়েবসাইট কেন্দ্রিক করেছি, ওয়েবসাইটের ভিতরে যারা যুক্ত থাকবেন, যারা ভর্তি হবেন, ইনশাল্লাহ তাদের ভিডিও আর ডিলিট হবে না। ফেসবুক কোম্পানি এখান থেকে আর ডিলিট করবে না, কারণ ফেসবুক কোম্পানিকে তো আমরা টাকা দিচ্ছি, এখন আর ডিলিট হবে না। এই জন্য এখন যারা ভর্তি হয়েছেন তারা নির্বিঘ্নে ক্লাস পাবেন, রুটিন পাবেন। আর আজকে সর্বোচ্চ শেয়ারকারী ছিলেন ইসরাফিল আকন এবং মোহাম্মদ দুলাল সর্বোচ্চ মেনশনকারী। দেখেন আজকে কিভাবে যে দুজন ছেলে জিতলো, আমি অবাক হয়ে গেলাম। আজকে সর্বোচ্চ ক্যারিয়ার প্লাস বিজয়ী, সর্বোচ্চ শেয়ারকারী ইসরাফিল আকন, আপনি এখানে আছেন? আজকে সর্বোচ্চ শেয়ারকারী ইসরাফিল আপন, তিনি আছেন এখানে? ইসরাফিল আকন, আর একজন আছে মোহাম্মদ দুলাল, এই দুইজন আজকে সর্বোচ্চ, একজন আছে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী, যারা আজকে ক্যারিয়ার প্লাস বাংলা বইটা পেয়েছেন। ওকে স্যার, আমি ইংলিশে প্রশ্ন বুঝি না, বোট ইংলিশে ইসরে স্যার। জি স্যার, এটা অনেক ভালো হয়, থ্যাংক ইউ স্যার। আমি তো সব দিক থেকে দুর্বল, করবো কি? এটা জহিরুল ইসলাম বলছে আমি সব দিক থেকে দুর্বল, মানে জহিরুল ইসলাম শারীরিক, মানসিক, আর্থিক ও সব দিক দিয়ে দুর্বল। তুমি যদি সব দিক দিয়ে দুর্বল হয়, অন্তত পক্ষে তুমি বিয়ে শাদী করো না, ঠিক আছে? তুমি যদি এত সব দিক দিয়ে দুর্বল হও, আর তুমি যদি মনে করো পড়াশোনার দিক দিয়ে দুর্বল হও, বাংলায় দুর্বল হও, ইংরেজিতে দুর্বল হও, ঠিক আছে, জিকেতে দুর্বল হও, তাহলে ওর জন্য জব মেডিসিন আমরা আছি। আমরা জব মেডিসিন টোটাল টিচার্স প্যানেল আপনাদের সেবায় নিয়োজিত আছে। কিন্তু তুমি যদি শারীরিক দুর্বল হও, ওর জন্য তোমাকে ডাক্তার দেখাতে হবে। ওকে, আর কোন প্রশ্ন? স্যার আমি ম্যাথ ও ইংলিশে খুবই দুর্বল। মারুফা আক্তার, হ্যাঁ এই কথাটা আমরা সবাই বলেন। আজকে একটা আপু আসছিল আমাদের অফিসে, সরাসরি বললো যে সে ইংরেজিতে খুবই দুর্বল এবং সে রাতুল স্যারের সাথে দেখা করার জন্যই আসছে। এর জন্য আমরা
এই কিন্তু আপনাদের জন্য একটু স্পেশাল কেয়ার নেওয়ার চেষ্টা করতেছি এখন থেকে আরো। স্যার আমি তো মোবাইল সম্পর্কে কিছুই বুঝি না, এখন কি করা? দিনা তুমি মোবাইল সম্পর্কে কিছুই বুঝো না, এটা কোনো কথা? এই যুগে এটা বলা যাবে না মোবাইল সম্পর্কে কিছুই বুঝো, তুমি মোবাইল সম্পর্কে সবই বুঝো। ঠিক আছে, তুমি যেহেতু বিয়ে একটা করে ফেলছো তার মানে তুমি মোবাইল সম্পর্কে ভালোই জানো, এটা বিশ্বাস করা নাই। আচ্ছা দেখে আর কোনো প্রশ্ন থাকলেও করবেন, কোনো প্রশ্ন যদি থাকে সেগুলো করবেন আমাদের, ঠিক আছে? যাই হোক আমরা যতই বলি এসএসসি এইচএসসি আমরা ধুম তারাক্কা এ প্লাস পাই, কিন্তু এ প্লাস পেয়ে আমরা কিন্তু কট খেয়ে যাই চাকরি বাজার এসে। চাকরি বাজারটা যে কতটা কষ্ট এটা বুঝতে পারবেন। করোনা শুনতেছে আবার আসতেছে, কখন কি পৃথিবীর অবস্থায় বলা যায় না। যুদ্ধ বিগ্রহী পৃথিবীতে যদি একটা সরকারি চাকরি থাকে অন্ততপক্ষে জীবনের নিরাপত্তাটা থাকে, জীবনের নিরাপত্তা থাকে। দেখবেন অনেকের মা বাবা মেয়েরে বিয়ে দেয় কার কাছে? কয় ছেলে সরকারি চাকরি করে, সে বেটে হোক, কালো হোক, টাকলু হোক, যা হোক, মদ না হোক, তারপরও তার সাথে মেয়েটারে বিয়ে দেয়, কয় যাহাই হোক, তাহাই হোক সরকারি চাকরি আছে তো পোলাটা দুই মুঠো ভাত খাই তো বাঁচতে পারবি পৃথিবীতে। তার মানে আপনার দাম্পত্য জীবনের চেয়ে বাবা মা এখন প্রাধান্য দিতেছে আপনার দু মুঠো খাবার। তার মানে দাম্পত্য জীবনের বেল নেই, যৌবনের ওটার কোনো বেল নেই, এখন খাবারের দিকে মানুষ নজর দিতেছে। তো এই জন্য বললাম যে সরকারি চাকরির দিকে নজর দিতেছে। তো সরকারি চাকরি যাদের দরকার আমি বলবো যে আপনি আলাদা আলাদা সেকশন আছে, আমি বলবো এক হলো বিসিএস একটা সেকশন, বিসিএস একটা সেকশন। যাদের মেধা অনেক ভালো, ম্যাথ ভালো পারেন, ইংরেজি ভালোই পারেন, যারা আগে থেকে অনেক প্রস্তুত আছেন, তাদের আমি সবসময় বলি যে আপনারা বিসিএস এর দিকে নজর দেন। তাদের অল টাইম বলি যে আপনারা বিসিএস যারা ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে চান পড়াশোনা, তাদের বলি তাদের জন্য এই বিসিএস, তাদের জন্য এই বিসিএস। বিশেষ করে ইউনিভার্সিটি কেন্দ্রিক যারা স্টুডেন্ট আপনারা যারা আছেন তাদের আমি সবসময় সাজেস্ট করি আপনি বিসিএস এর দিকে নজর দেন। এরপর দেখেন বিসিএস এরপর আমাদের যে সেক্টরটা আছে, এরপর একটা আছে 10 থেকে 20তম। এটা প্রচুর পরিমাণে চাকরি আসে 10 থেকে 20তম গ্রেড। এইটা আপনারা বুঝিনি না যে কি পরিমাণ সার্কুলার আসে। প্রতি শুক্রবার শনিবারে এখন থেকে 8টা 10টা 12টা পরীক্ষা হয়, অথচ এখানে ছোট্ট একটা পরীক্ষা দিয়ে একটা চাকরি নেওয়া যায় খুব দ্রুততম সময়। অথচ এই আপনারা বারবার বলি এটার প্রস্তুতি নেন, তবে এখানে কিন্তু হয়ে গেলে আপনাকে অবশ্যই প্রিলি প্রস্তুতিও নিতে হবে, এর পাশাপাশি আপনাকে অবশ্যই লিখিত প্রস্তুতি নিতে হবে। কিন্তু আপনারা দেখেন এই প্রিলিতে ভালোই পারেন, মোটামুটি এমসিকিউ দেখাইতে ভালোই পারেন, কিন্তু কটটা খান এই জায়গায়। এখানে লিখিত ম্যাথ আসে 3টা, ওই 3টে ম্যাথই পারেন না। এখানে লিখিত ইংরেজি আসে, ওইটাও কট খান। কারণ আপনি তো অল টাইম দেখে গেলে শুধু এমসিকিউ সলভ করেন। ভাই শুধু এমসিকিউ সলভ করে আপনি জীবনে 10 থেকে 20তম গ্রেডে চাকরি পাইবেন না। কথা ক্লিয়ার আমার কথা? আমি যে আপনাদেরকে বললাম যে জীবনও পাইতেন না এখানে 10 থেকে 20। এখানে লাগবে কি? আপনি দেখেন বাজারে অনেক অনলাইন প্রতিষ্ঠান আছে, ইংরেজি টিচারদের তো অভাব নাই মাশাআল্লাহ। আমরা গুটি কয়েক ইংরেজি টিচার স্যারদের দেখে ভালোই লাগে তাদের ক্লাস, এবং স্যাররা কি করে অনেকে ফ্রি হ্যান্ড রাইটিং করে। ওই টিচারই ভালো যারা ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো করে। এখানে ট্রান্সলেশন করতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে, ঠিক আছে? তো এখানে যে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রতি যদি একটু গুরুত্ব না থাকে, আপনি একটা প্যাসেজ দিবে, প্যাসেজ টু বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এগুলো যদি না পারেন আপনি কিন্তু এখানে কিন্তু কট খেয়ে যাবেন, 10 থেকে 20তম চাকরিতে কট খেয়ে যাবেন। এই জন্য বললাম এখানে বেশিরভাগই গুরুত্ব দিতে হয়। এই চাকরিটা পেতে হলে আপনার প্রধান অবলম্বন হলো ম্যাথ প্লাস ইংলিশ। এই দুইটা সাবজেক্ট যদি আপনি ভালো করে না পড়েন আপনি কখনোই হবে না। আর এই 10 থেকে 20তম গ্রেডের চাকরিতে যদি আপনি যদি ম্যাথের শুধু এমসিকিউ সলভ করেন জীবনও চাকরি হইতো না। ইংলিশেও যদি শুধু এমসিকিউ সলভ করেন আপনি জীবনও এই চাকরি পাইতেন না। আপনি দেখেন প্রতি শুক্রবার চাকরি পরীক্ষাগুলো হয়, আমরা প্রশ্নগুলো সলভ করে প্রকাশ করে দিই। তো দেখছেন ওইগুলো কি কখনো এমসিকিউ সলভ দেওয়া সম্ভব? কখনো এমসিকিউ সলভ দিয়ে এই ধরনের পরীক্ষায় টেকা সম্ভব না। এক্ষেত্রে ম্যাথ আপনার রিটেন স্টাইলে করতে হবে, এখানে শর্টকাট ম্যাথের কোনো বেল নেই। আজকে পরীক্ষা হলো, আপনি দেখেন আজকে পরীক্ষাগুলোর ম্যাথগুলো দেখেন মান নির্ণয় থেকে আসছে, উৎপাদক থেকে আসছে এই ম্যাথগুলো। তো এই ম্যাথগুলো আপনি যদি শর্টকাট করেন তাহলে তো পরীক্ষার নম্বর পাবেন না। এখানে অবশ্যই আপনাকে ম্যাথগুলো রিটেন স্টাইল করতে হবে। ইংরেজি আছে, ইংরেজি এটা রিটেন ইংলিশ আপনাকে করতে হবে। আজকে দেখছেন রিটেন ইংলিশ কত সুন্দর সুন্দর আসছে। তো এইগুলোর জন্য আপনাকে অবশ্যই 10 থেকে 20তম গ্রেড এখানে লিখিত কোর্সের প্রতি আপনাকে নজর অবশ্যই দিতে হবে, লিখিত প্রতি অবশ্যই নজর দিতে হবে। এখানে লিখিত ছাড়া আপনি চাকরি পাইতেন না, এটা নিশ্চিত থাকেন। এখানে ম্যাথ ইংলিশ আর আসে কি বাংলা, আর আসে বাংলা। বাংলা তা বাংলা মোটামুটি মনে করে ভালো, কেন? বাংলা কিন্তু মনে করেন চেঞ্জ করে না, ওই বিপরীত শব্দ আসে, সমার্থক শব্দ আসে, একদম সহজ। সমাস নির্ণয় করো, কারক, অর্থাৎ 2025 সালে যত চাকরি পরীক্ষা কারক আসছে ওই কারকের বাক্যগুলোই দিয়ে দেয়। তো এখান থেকে কিন্তু বাংলাটা মোটামুটি একটু যদি চর্চা করি আমরা, আমি যে ক্লাসগুলো নেই ওইগুলো যদি সুন্দর মতো করেন, চর্চা করেন, দেখবেন বাংলাটা আপনি বস হয়ে যাবেন। এখানে বাংলা ছাক্কা নম্বর পাবেন, নিশ্চিত থাকেন। এরপর আসি জিকে। জিকে কিন্তু দেখেন একটু জিকে কি করে, জিকের ভিতরে ঢুকিয়ে দেয় একটা বিজ্ঞান সম্পর্কে একটা প্রশ্ন দিয়ে দেয়, আবার এর ভিতরে আইসিটি সম্পর্কে ভালোই প্রশ্ন ধরে এখানে, তো আইসিটি থেকে প্রশ্ন ধরে। তো এই জিকের ভিতরে আইসিটি ঢুকাই দেয়, তো এখানে কিন্তু 10টা নম্বর থাকে, তো এই 10-এর ভিতরে কিন্তু ভালো একটা নম্বর অর্জন করতে হয়। আবার কখনো কখনো জিকেতে 20 নম্বরও দিয়ে দেয়,
তো এই জন্য সবগুলো মিলেই কিন্তু আপনার লিখিত পরীক্ষা একটা ভালো নম্বর অর্জন করতে হবে। এখানে আপনার ম্যাথেও তিনটা ম্যাথ পারতে হয়, দুইটা ম্যাথ তো লাগবেই রিটেন। এখানে ইংলিশে একটু ভালো একটু দক্ষতা থাকতে হয়। তাই বাংলা জিকে মোটামুটি পারা যায়। তো এখান থেকে যদি আপনি জিকে তে যদি মনে করেন আমরা যে হ্যান্ডনোট তৈরি করে দিয়েছি জিকে, তো জিকে এখানে যে জিকে পার্ট আছে, যেমন এই 10 থেকে 20 নম্বর হ্যান্ডনোট, এখানে এই পার্টের জিকে পার্টটায় 2025 সাল 24 সালের সমস্ত পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে অ্যাড করাই। দেখেন এই যে দেখেন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ 2025 সালে যত আছে, 24 সালের যত আছে, তো এই 2024 এবং 25 সালের যে জিকে গুলো আসছে না, এগুলো যদি আপনি পড়েন তাও একদম কমন। ওই দেখেন প্রতি শুক্রবার আসে HTTP কি, মানে এই মানে কম্পিউটার থেকে যা আসে ঘুরিয়ে ফিরে এগুলোই আসে, এগুলো আসে, তা আহামরি তেমন কিছু না। আর এখানে ম্যাথ যদি যেমন লিখিত ম্যাথ মনে করেন 50টার মতো লিখিত ম্যাথ আমাদের এই বইটার ভিতরে মমিনুল স্যার সাজাই দিছে। তো এই 50টা ম্যাথ যদি আপনি নিয়মিত যদি করেন তার এখান থেকে কমন আসে, ঘুরিয়ে ফিরে কিন্তু এই ম্যাথগুলোই বারবার আসে। তো এগুলো যদি এই যে মমিনুল স্যার নেয়, তরিকুল স্যার নেয়, ইমন স্যার নেয়, ওই ঘুরিয়ে ফিরে 50টা ম্যাথ আপনি যাচাই করেন না, এর ভিতরে যে 50টা লিখিত ম্যাথ দেয়া আছে ওই লিখিত 50টা ম্যাথ একটু ঘুরে ফিরে করেন, একটু সহজ দৈনিক 1 ঘন্টা করে পড়েন ম্যাথ, দেখবেন এর ভিতর থেকে চলে আসে, এর ভিতর থেকে সবই চলে আসে। ইংরেজি যে এখানে যে রাতুল আছে হ্যান্ডনোটটা তৈরি করে দিচ্ছে এর ভিতরে, তো হ্যান্ডনোট দেখেন ওই ঘুরে ফিরে ওই ভয়েস চেঞ্জ, ওই ঘুরে ফিরে দেখেন ওই ট্রান্সলেশন, এই ঘুরে ঘুরে ওই ইডিয়মস অফ ফ্রেজ, এগুলোই আসে। বাহ, এই নিয়মগুলো যদি আপনি একটু পড়েন তাহলে কিন্তু হয়ে যায় চাকরিটা। তো এই চাকরিটা আপনারা অনেকেই অ্যাপ্লাই করেন। আপনারা হয়তো মনে করেন যে কেউ রাজনৈতিক নেতা আছে বা সচিব আছে, আত্মীয় স্বজন বা মন্ত্রণালয় আছে, অনেকে বারবার বলে যে একটা মন্ত্রণালয় সার্কুলার হয়েছে যে তুই একটু রিটেন পরীক্ষা টিকে আস, আর রিটেন পরীক্ষায় তো আপনি টিকেন না, চাকরিটা দিবে কিভাবে? আপনারা আবার দোষ দেন যে না এর তো কাছে গেছিলাম, সে তো আমাদের একটা চাকরি দেয় নাই। এই কাজগুলো কিন্তু করেন, চাকরিটা দিবে কেমনে? আপনার হয়তো তারা ভাই বোর্ডে একটু ফোন দিয়ে বলতে পারে যে দেখো আমার ভাইগনা, দেখো আমার অমুক তমুক, কিন্তু আপনি তো রিটেনে টিকতে হবে আগে। এই জন্য বললাম যে এই যদি যাদের 2025 সালের মধ্যে চাকরি দরকার, যাদের 5 থেকে 6 মাসের মধ্যে একটা ছোট্ট চাকরি নিয়ে কোন রকম দুমুঠো ভাত খাওয়ার অবলম্বন যারা করতে চান, নন কাডার লিখিত পরীক্ষা, পিএসসির অধীনে নন কাডার লিখিত পরীক্ষায় অনেক এই ধরনের চাকরি যারা করতে চান, বিভিন্ন নাজির পদে, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে যত মানে জেলা প্রশাসক কার্যালয়, তারপর সিভিল সার্জন কার্যালয় বলেন, বিভিন্ন পল্লী বিদ্যুৎ এবং ঢাকা ওয়াসা, তিতাস, এই যে কতগুলা আছে, এগুলো খাদ্য অধিদপ্তর এবং রেলওয়ে অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয়, এই সব যারা চাকরিগুলো অ্যাপ্লাই করেন, যারা এই লিখিত পরীক্ষায় দুর্বল, তাদের বললাম আপনারা এই কোর্সটায় ভর্তি হয়ে প্রতিনিয়ত এখানে ক্লাস করেন, প্রতিনিয়ত এখানে ক্লাস করেন এবং এক্সামগুলো দেন, এক্সাম দেন এবং ক্লাস করেন, দেখবেন এখান থেকে একটা দ্রুত চাকরি, এখানে চাকরিটা পেতে দ্রুত পাওয়া যায়। কিন্তু এই বিসিএস এ ঢুকলে আপনি কখনোই দ্রুত চাকরি পাবেন না। এই বিসিএস নামকে সোনার হরিণ ধরতে গেলে আপনার এখানে কখনো 2 বছর পর্যন্ত লেগে যায়। এখানে বিসিএস ক্যাডার হতে গেলে আপনার পড়াশোনা শুরু থেকে আপনার মনে রাখেন নিম্নে 2 বছর লাগবে বিসিএস ক্যাডার হতে। আর এখানে আপনি অনায়াসে কিন্তু একটা চাকরি ধরতে পারেন, অনায়াসে কিন্তু একটা চাকরি ইজিলি ধরে নিতে পারেন। এই যে দেখেন আজ মানে মানে এই রেলওয়েতে নিয়োগ দিল, রেলওয়েতে অনেকের চাকরি হয়ে গেল। প্রতি শুক্র শনিবার যে পরীক্ষাগুলো হয় এটার জন্য কিন্তু এটার প্রতি আপনারা অনেকে একটু করেন, ঠিক আছে, একটু করে দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখি এরপরে দেখেন একটা চাকরি পরীক্ষা আছে, এটা আমাদের গ্রামগঞ্জের ছেলে মেয়েদের একটা প্রধান পছন্দ, এবং এই চাকরিটা কেন জানি এবার দেখি গ্রামে একদম ব্যাপক জনপ্রিয় একটা চাকরি, সেটার নাম কি প্রাইমারি। কেন এই প্রাইমারি চাকরিটা করে কি করে? আশেপাশে গ্রামের বাড়ি থেকে একদম স্কুলে যাওয়া যায়, এবং মেয়েদের জন্য বিশেষ করে মেয়েদের ফার্স্ট চয়েস থেকে প্রাইমারি। এবং ছেলেরা মানে যারা বিবাহ করছেন তারাও চায় তার স্ত্রীকে ভালো কোনো জায়গায় চাকরি না করাতে, তার বউ একটু সুন্দরী যদি হয়, চিন্তা করে আমার বউ বাড়ির পাশে থাকবে, স্কুলে যাবে, চাকরি করবে, এটা খুব প্রাধান্য দেয়। মেয়েদের নিরাপত্তাটা বেশি থাকে এই প্রাইমারি চাকরি ম্যাডামদের নিরাপত্তাটা একটু বেশি থাকে, তা হাজবেন্ডও খুশি থাকে, বউও খুশি থাকে, মানে শাশুড় শ্বশুর সবাই খুশি। তো এই চাকরিটার নাম হলো প্রাইমারি চাকরি। এটা কিন্তু সফট একটা চাকরি, বেশি পরিশ্রম করতে হয় না, নিজের সংসার সামলানো যায়, বাচ্চাদের দেখাশোনা করা যায়, নিজের হাজবেন্ড দেখাশোনা করা যায়, টোটাল ফ্যামিলি মেনটেন করে যায়। ওই চাকরিটার নাম হলো প্রাইমারি চাকরি। এই চাকরিটার নাম প্রাইমারি চাকরি, এবং মাসের স্যালারিটা পাওয়া যায়, এবং সরকারি একটা চাকরি, অনেক কিছু সুবিধা আছে। তো এই যে সুবিধাটা আছে এই চাকরিটা, তবে এই চাকরিটা নিতে হলে এখন একটু কষ্টটা বেশি করতে হয়, কারণ এখানে একটা 75 নম্বরে একটা এমসিকিউ পরীক্ষা দিতে হয়। 75 নম্বরে একটা আমাদের কি করতে হয়, 75 নম্বরে একটা এমসিকিউ পরীক্ষা দিতে হয়। এই যে 75 নম্বরে একটা এমসিকিউ পরীক্ষা দিতে হয়, তো এখানে কিন্তু এখন থেকে যেহেতু কোটা নাই কোনো, তার ছেলে মেয়ে উভয়ই কিন্তু এটা পছন্দ, 70+ নম্বরটা এবছর পেতে হবে। এখন চিন্তা করেন আপনি বাংলা, অঙ্ক, ইংরেজি, এই জিকে, এই 4টা সাবজেক্ট মিলাই আপনি কিভাবে 70 নম্বর রাখবেন?
কিভাবে রাখবে একবার একটু ভেবে দেখেছেন? আপনার ম্যাথে কিন্তু 4 নম্বর পাওয়া লাগে, আপনি মনে করেন ম্যাথ 20টা আসবে, 20টার ভিতরে 19টা একটা ম্যাথ পারবেন না এরকম। তো এই জন্য আপনার কি করতে হবে, আপনার একটা গুছানো পড়াশোনা দরকার। এখন গুছানো পড়াশোনা আপনি কই পাবেন? বাজারে একটা প্রাইমারি গাইড বই কিনতে গেলে এত বড় একটা গাইড বই, এগুলো আপনার ধরার কোনো সময়ই হবে না, আর দেখাও হবে না। এই জন্য বলে যে আমাদের হ্যান্ড নোট আছে একটা প্রাইমারি, এই যে হাইলাইটস, এইটা আপনাদের জন্য তৈরি করেছি, এইটা পড়বেন সুন্দর মতো। আর আমাদের ক্লাসগুলো পেইড বেজে ক্লাসগুলো করবেন, নিয়মিত এক্সামগুলো দিবেন। এই যে এক্সামগুলো পুরোপুরি আমাদের প্রত্যেক স্যারের ক্লাসগুলো আপনার রুটিন অনুযায়ী ক্লাসগুলো করবেন, আর এইটা পড়ে একদম তাম্মা বানায় ফেলাইবেন। আমাদের যে আছে মডেল টেস্টগুলো এগুলো ভালো করে পড়বেন, তাহলে দেখবেন আপনার প্রস্তুতিটা শানিত হবে, ইনশাল্লাহ 70+ নম্বর আপনি পরীক্ষা রাখতে পারবেন। এইটা কাজটা আপনারা করতে পারবেন। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? স্যার এখন কষ্ট দিচ্ছে পরে আনন্দ দিবে, কথা তো সত্য কথা, কষ্ট দিতে হয় আনন্দ, চাকরিটা পেলে যে কতটা ভালো লাগবে এটা বুঝতে পারবেন। তা আমরা যা বলি, যাদের এইখানে যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন এখানে, তো এই প্রস্তুতিটা নিতে হলে আপনাদের অবশ্যই এটা ভালো করে প্রস্তুতি নেবেন। তার এটার জন্য আপনি অনলাইনে মাত্র 1550 টাকা নিচ্ছি বেকারদের কাছ থেকে, আর আমাদের অফলাইনে যদি সারা বাংলাদেশে এটার অফার চলতেছে 6000 টাকা ভর্তি চলতেছে। এই 10 থেকে 20 গেটে যদি শুধু লিখিত কোর্সও আছে আমাদের, কিন্তু আপনি প্রিপে শুধু লিখিত কোর্স, ঠিক আছে, আবার শুধু প্রিলি বলেন, প্রিলি লিখিত দুটোটাই কিন্তু একসাথে আছে আমাদের। তো এখানে যদি কোর্সটা করেন সেক্ষেত্রেও আপনাকে 1550 টাকা পে করতে হবে। আর অফলাইনে যদি আমাদের মিরপুর শাখায় বা অন্য আমাদের ঢাকা শহরের বাইরের শাখাগুলোতে যদি ভর্তি হন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে 6000 টাকা পে করতে হবে। আর যাদের মাশাআল্লাহ প্রধান চয়েস বিসিএস, তাদের কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বিসিএস যাদের প্রধান পছন্দ তাদের উদ্দেশ্যে বলি, ভাই আপনি এখানে বিসিএসটা করেন এবং এখানে আপনি অনলি 4000 টাকায় একদম লেকচার শিট হ্যান্ড নোট সহ আপনি করতে পারবেন। আর এখানে যদি আপনি অনলাইনে করেন তাহলে আপনাকে 10,000 টাকা পে করতে হবে। যদি কারো কোনো আর্থিক সমস্যা থাকে এখানে, সেক্ষেত্রে আপনাকে এটাকে আমরা কমিয়ে আমরা ব্যবস্থা করে দিব আপনাদেরকে। যাই হোক, এই হলো আমাদেরকে আয়োজন। কারো কোনো প্রশ্ন আছে দেখি? স্যার ঘুম খুব কেমনে কমাবো? স্যার ঘুম খুব কেমনে? ভাই একটা জিনিসই ফেরদৌসি, আমি বুঝি না ঘুম আপনাদের কেমনে আসে। বেকারদের আবার ঘুম আসে? বেকারদের কখনোই কি ঘুম আসার কথা? আপনার মনে শান্তি থাকবে কিভাবে? আপনি ফেসবুকে দেখতেছেন যে স্টুডেন্ট ক্লাসে খারাপ ছিল ওই স্টুডেন্ট সরকারি চাকরি করতেছে, যে দেখলেন যে বান্ধবী আপনারা দেখছেন যে সবসময় ফাঁকি বাজতে প্রেম টেম করে বেড়াইতে 8-10টা, ও দেখতেছেন প্রাইমারি চাকরি করতে, ও দেখছেন বিশেষ ক্যাডার। আপনার হিংসা হয় না, জলে না যে আপনি এত পড়াশোনা করছেন, অনার্স কমপ্লিট করছেন, আপনার একটা জব দরকার? তো এই কাজটা আপনার ঘুম আসবে কেমনে এটা বলেন? টেনশনে মানুষের ঘুম আসে? ঘুম আসে কাদের? যারা রিল্যাক্স মোডে থাকে, সরকারি চাকরি আছে, পকেট ভর্তি টাকা আছে, তাদের রিল্যাক্স মোডে যখন ঘুমাবে তখনই চোখে অটোমেটিক ঘুম চলে আসবে। বুঝছেন? আপনাদের যে কেমনে ঘুম আসে আমি বুঝি না। এবার বলি যে আপনারা দেখেন নিবন্ধনের কথা বলে আপনারা বারবার বলি যে ভাই নিবন্ধন লিখিত কোর্সটার দিকে নজর দেন। প্রিলির চেয়েও আপনি লিখিততে নজর দেন বেশি, নিবন্ধন লিখিত প্রিলির চেয়েও আপনি মানে চমৎকার নজর দেন, কারণ এখানে আপনি ফেলের সংখ্যা বেশি। নিবন্ধন প্রিলি যারা বিসিএস কোর্স করেন, যারা প্রাইমারি কোর্স করেন, তাদের এমনিই পারে। নিবন্ধন প্রিলি তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, কারণ 100-র ভিতরে 40 নম্বর পাওয়া লাগে মাত্র, 40 পাইলেই পাস। কিন্তু সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি হবে এখানে, ফেলটা মারা হয় এখানে বেশি। এজন্য বলা নিবন্ধন লিখিত পরীক্ষা আপনি কি করেন, নিবন্ধন লিখিত পরীক্ষাটা ভালো করে দেন। এই লিখিত পরীক্ষাটা ভালো করে দেন একদম। তা আপনি যে কোনো সাবজেক্টে হন না, কারণ এখানে স্কুল পর্যায়ে আছে, স্কুল পর্যায়ে 2 আছে, মানে জুনিয়র আছে, প্রভাষক আছে, এটার জন্য আপনি মাত্র 1550 টাকা পে করবেন। 1550 টাকা না, এখানে যারা নতুন আছেন তাদের জন্য 1600 টাকা, আর যারা আমাদের পুরাতন আছেন তাদের জন্য মাত্র 1500 টাকা। যে কোনো সাবজেক্ট নিবন্ধন লিখিত কোর্স করতে পারবেন। আর নিবন্ধন প্রিলি যদি করেন সেক্ষেত্রে আপনাকে মাত্র 1550 টাকা পে করতে হবে। ক্লিয়ার সবাইকে? স্যার পরীক্ষা 80-র মধ্যে 16 থেকে 17টা সঠিক উত্তর দিতে পারি, এটা কোনো কথা? নিলিমে এখন তো তুমি পরীক্ষায় বানানটাই তোমার ভুল করছো, এই জন্যই তোমার সমস্যা। তোমাকে অনেক থেরাপি দেওয়া লাগবে, ভালো করে পড়াশোনা মোটিভেশন দেওয়া লাগবে, পড়াশোনা রুটিন করে দেওয়া লাগবে, রুটিন অনুযায়ী তোমাকে পড়তে হবে। স্যার রংপুর শাখায় প্রাইমারি কত? রংপুর শাখায় প্রাইমারিতে হয়তো একটু বেশি নিবে, তাই যাই হোক বললো যে আমার কথা বললে 6000 টাকা রাখবে। রংপুর শাখায় আমি ক্লাস নিতে যাব 2 তারিখ 3 তারিখ, 2 এবং 3 এই 2 দিন আমি রংপুর শাখায় থাকবো, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাইও। ঠিক আছে? যে টাকা আছে নিয়ে এসে ভর্তি হয়ে যাইও। কারো কোনো প্রশ্ন আছে? আর দেখো আমাদের হটলাইন নাম্বারটা আমি লিখে দিচ্ছি সবাইকে, আপনাদের অনেক কষ্ট দেই। ঠিক আছে? আপনাদের সবাইকে বলি যে একটা চাকরি যদি দরকার, ঢাকা শহরে যখন আসবেনই, প্রতিষ্ঠা করে পরীক্ষাই দিবেন, তা ঢাকা শহরে এসে জব মেডিসিনে ভর্তি হন। আপনি বিসিএস কোর্স আছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, আপনি সকাল 9টা ব্যাচ আছে, 10টা আছে, দুপুর 12টা আছে, বিকেল 3টে আছে, 5টা আছে, সন্ধ্যা 7টায় ব্যাচ আছে, রাত 8টা আছে, রাত 9টা পর্যন্ত ব্যাচ আছে আমাদের এখানে। অফলাইনে ধুমাইয়া পড়বেন না, লাইব্রেরি ব্যবহার করবেন। যাই হোক, এখানে আমাদের হটলাইন নাম্বার 0190151
9501। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা কি করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা কল করে আপনার ভর্তির কাজটা সেরে ফেলতে পারবেন। ওকে, যাই হোক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আবার বলে দিচ্ছি, আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর নাম আমি বলে দিছিলাম দুইজন। আমার যে নাম্বার আছে এই নাম্বারে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন, আমার নাম্বারে নাম ঠিকানা দিয়ে দিবেন। ইসরাফিল আকন এবং দুলাল, মোহাম্মদ দুলাল, এই 01755072190, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন কেরিয়ার প্লাস বইয়ের জন্য। আর কেরিয়ার প্লাস বই অর্ডার করতে যাদের বই লাগবে, কেরিয়ার প্লাস বই শতভাগ কমনের বই, এই বইটার দাম হলো 350 টাকা। নীলক্ষেত মামুন বুক হাউসে পাবেন, বরিশাল কলেজ লাইব্রেরি, আশরাফিয়া লাইব্রেরিতে পাবেন, এবং বাংলাদেশের বড় বড় অভিজাত লাইব্রেরিতে পাবেন, এবং আমাদের মিরপুর, হেড অফিস এবং বাংলাদেশে আমাদের সকল শাখায় বইটা পাওয়া যাবে। তাই এই যাদের দরকার তারা বইটা অর্ডার করে নেবেন। আর আজকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কিন্তু বই পেয়েছেন 01755072190, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নাম ঠিকানাটা দিয়ে দিবেন। ওকে ওকে স্যার, নারায়ণগঞ্জ চট্টগ্রাম রোডে কি আপনাদের কোনো শাখা আছে? না, আমাদের এই রোডে কোনো শাখা নেই। আমাদের শাখাগুলোর নাম বলে দিচ্ছে, আমাদের দিনাজপুর সরকারি কলেজের সামনে জব মেডিসিন দিনাজপুর, এবং রংপুর কারমাইকেল কলেজের সামনে রংপুর শাখা, আমাদের বগুড়া আজিজুল্লাহ কলেজের পাশে কামারগাড়িতে আমাদের জব মেডিসিনের শাখা আছে, এবং টাঙ্গাইল আমাদের মা মেডিসিনের ওখানে একটা শাখা আছে, টাঙ্গাইল আকুর পাড়া টাঙ্গাইলে আমাদের শাখা আছে, জামালপুর আমাদের একদম 7 রাস্তার মোড় আশিক মাহমুদের কলেজের পাশে, সেখানে জামালপুর আমাদের শাখা আছে, এবং আমাদের শেরপুরে আমাদের একদম মেইন শহরই কিন্তু শেরপুরে আমাদের একটা শাখা আছে, কক্সবাজার আমাদের একটা শাখা আছে, পটুয়াখালী পৌরসভার মোড় আমাদের শাখা আছে, বরিশাল বিএম কলেজের মসজিদের পাশেই একদম আলী মার্কেট 3য় তলা আমাদের জব মেডিসিনের শাখা আছে, লাইব্রেরি আছে, এবং আমাদের ফরিদপুরের শাখা আছে একটা ঝিলটুলিতে, এবং রাজবাড়িতে আমাদের একটা শাখা আছে, এবং আমাদের আপকামিং ময়মনসিংহ হবিগঞ্জ আমাদের একটা শাখা আছে, বৃন্দাবন কলেজের পাশে হবিগঞ্জ প্রেস ক্লাবের 3য় তলা, এবং আমাদের আপকামিং ব্রাঞ্চ হলো আমাদের 8 তারিখ উদ্বোধন হবে ময়মনসিংহ শাখা, আমাদের ময়মনসিংহ শাখা উদ্বোধন হবে 8 তারিখ, এবং খুলনা আমাদের রয়্যাল মোড় একটা শাখা আছে, এবং খুলনা দৌলতপুরে আমাদের একটা শাখা আছে। ওকে, যাই হোক, আপনারা 8 তারিখ আমাদের উদ্বোধন হবে আমাদের ময়মনসিংহ শাখা, জব মেডিসিন অফলাইন ময়মনসিংহ শাখা। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।